হেলথের বাজেট নিয়ে আমরা সন্তুষ্ট নই। ওয়েস্ট বেঙ্গল হেলথ এবং অবশ্যই কান্ট্রির হেলথ নিয়ে আপনার কি মনে হয় এই বাজেটটাই মেন ইস্যু, কি এখানে মিসম্যানেজমেন্টটা একটা ইস্যু? একটা বাইনারি পলিটিক্স চলছে। যারা শিক্ষিত লোক, যারা পশ্চিমবাংলার ভেতর থেকে উন্নতি চায়, তারা কিন্তু এই দুটো পক্ষকে খুব একটা পছন্দ করছে বলে আমার মনে হয় না। সবচেয়ে যেটা দুঃখ লাগলো, এই ঘটনাটাকে আমি প্রথম দিন থেকে 9 তারিখ অগাস্ট আমি কোনোদিন ভুলবো না। আমি প্রথমে এই ডাকটাকে সিরিয়াসলি নিয়ে কি রাত দখল করো। আপনি বিশ্বাস করুন, আমার আত্মজীবনীতে লিখবো, আমি এত স্বতঃস্ফূর্ত জনস্রোত আমি দেখিনি কোনোদিন। আরজিকর আন্দোলনের খেলার গল্প এখনো শেষ হয়নি। জাস্টিস চন্দ্রচূড়ের কোনো দরকার ছিল না কেসটাকে ওখানে নিয়ে গিয়ে সৌমোটো নিয়ে গিয়ে জল ঢেলে ঠান্ডা করা, কোনো দরকার ছিল না, কোনো লাভও হয়নি তাতে। কে তৃণমূল কে বিজেপি না দেখে আপনি মানুষকে দেখুন। প্রথম কথা, বিজেপি নো এন্ট্রি। একটা মিডল ওয়ে বার করার উপায় হচ্ছে যে এত লোকের এত রাগ, তারা যদি পার্সেন্ট সেন্ট্রিক ভোট দেয়। আমার অন্তত একজন কম বয়সী একজন যুবক বলুন, আমার তো মানে অনেক স্বপ্ন নিয়ে পথ চলা, তো এটার মানে সলিউশনটা কি? এক্সাক্ট সলিউশন মানুষের জায়গা সলিউশন আপনাদের বানাতে হবে। শুনুন, আমরা যে প্রজন্মতে বড় হয়েছি, সেই প্রজন্মটি আমাদের বাপ ঠাকুরদা দ্বারা স্বাধীনতার পরে ফ্রি কুপনে দিয়ে দিয়েছিল স্বাধীনতা। ওই ফ্রি কুপনের মূল্য আজকে দিতে হচ্ছে আমাদের। নমস্কার, আমি ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের দ্বিতীয় এপিসোড আজকে পডকাস্টে আলোচনায়, একেবারে ঘরোয়া আলোচনায় আমরা যাকে পেয়েছি, ওনার পরিচিতি আলাদা করে দেওয়ার দরকার নেই। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে যিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষেরও মুখ উজ্জ্বল করেছেন। একেবারে পশ্চিমবঙ্গের এই কলকাতা শহর থেকে বেড়ে ওঠা, সেন্ট জেভিয়ার্স প্রেসিডেন্সি কলেজ পেরিয়ে, ক্যালকাটা ইউনিভার্সিটি পেরিয়ে উনি একেবারে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এবং সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আইএএস, ভারতবর্ষের সবথেকে বড় অফিসার র্যাঙ্কে যে পড়াশোনা, সেখানে উনি সেই একজন পাস করে একজন আইএএস হয়ে দেশের জন্য কাজ করেছেন, রাজ্যের জন্য কাজ করেছেন এবং আপাতত উনি বর্তমানে রিটায়ার্ড। এবং সেই সঙ্গে আপনারা জানেন যে আরজিকর মুভমেন্টে আরজিকর ইনসিডেন্সটা ওনাকে ব্যক্তিগতভাবে এতটা কষ্ট দিয়েছিল যে উনি সেটার প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ পর্যন্ত ছেড়ে দিয়ে উনি প্রতিবাদ করেছিলেন। আমরা গর্বের সঙ্গে ওনাকে পেয়েছি। স্বাগতম স্যার, আপনি এসেছেন, অত্যন্ত আনন্দ হচ্ছে আমাদের। এটা আমাদের দ্বিতীয় এপিসোড। তো প্রথমে বলবো স্যার, কেমন কাটছে আপনার আপাতত লেখালেখি এবং বিভিন্ন জায়গায় আপনার বক্তব্য আমরা শুনছি, অত্যন্ত ইন্সপায়ার হয়ে আমরা কিছু শিখি। আমি এই শহরে বড় হয়েছি, রেশন দোকানে লাইন লাগিয়ে, তখনকার দিনে ফুড মুভমেন্টের পরে তেলের লাইনও লাগাতো তো ভোরবেলা গিয়ে। বাসে কোনোদিন বসতে পেরেছি বলে আমার মনে হয় না। অতএব এখন যখন দেখি ফাঁকা বাসে লোক বসে আছে, কিরকম একটা লাগে। আমার বাসে আমরা বাদুরের মতো ঝুলে সারা জীবন স্কুল কলেজ করেছি, একদম এখান থেকে উঠে। অতএব ফিরে গিয়ে এই 74 বছরে গিয়ে আমার শহর এবং রাজ্যটির জন্য অনেক কষ্ট হয়। কেন, আমি নদীকে দেখেছি স্রোতে ভাসছে আমার পাশ দিয়ে। সে নদী অর্থনীতি, সামাজিক উন্নতির নদী অনেকখানি পিছিয়ে গেছে, পলিমাটি পড়ে গেছে। এই ঘটনাটা আমাদের চোখের সামনে হয়েছে। অতএব আর এর মধ্যে প্রায় 40 বছর আমি প্রশাসনে ছিলাম, অতএব আমারও ভীষণ দায়িত্ব আছে এই ঘটনাতে। এখন ঘুরে ফিরে চেষ্টা করছি যদি কিছু করা যায়, কি করা যায় সব নিয়ে। আর রাজনৈতিক ব্যাপারে আমি একবার মুখ্যমন্ত্রীর কথায় হ্যাঁ বলে আমি 3 বছরের জন্য ওদের সাথে চলে গিয়েছিলাম। অভিজ্ঞতা তার মধ্যে অনেক কিছু জানতে পারলাম, অনেক যেটা আলিবাবার গুহতে না ঢুকলে বোঝা যায় না বাইরের থেকে। চিচিং ফাঁক বললে তো সব বোঝা যায় না, ঢুকতে হবে তো ভেতরে কি আছে দেখবার জন্য। কিন্তু ওইসব দুনিয়া আমাদের জন্য নয়। বুঝে নিলাম যে ওটা আমার দ্বারা হবে না। ওসব একটা মনোবৃত্তির দরকার, তার জন্য একটা কি বলবো, তার মানে অনেক রকমের অ্যাটিটিউড দরকার, যেগুলো আমার নেই। যাই হোক, ফিরে গিয়ে এখন যেটা চেষ্টা করছি যে রাজ্যে একটা বাইনারি পলিটিক্স চলছে। আমাদের সময় একচেটিয়া কংগ্রেস দেখেছি,
তারপরে 67 পরে কংগ্রেসকে চ্যালেঞ্জ করতে দেখেছি, বামেরা আসলে আমাদের তাড়াচ্ছে, একবার করে আসছে একবার করে তাড়াচ্ছে। ওই সময়টি আমরা আমাদের রাস্তায় নেমে বিভিন্ন আন্দোলন করতে হয়েছে। তা এখন এই পরিস্থিতিতে আমার নিজের ধারণা যে বাংলার যারা শিক্ষিত লোক, যারা পশ্চিমবাংলার ভেতর থেকে উন্নতি চায়, তারা কিন্তু এই দুটো পক্ষকে খুব একটা পছন্দ করছে বলে আমার মনে হয় না। আমি বিজেপির সরকারের আন্ডারে কাজ করে এসেছি, সরাসরি নরেন্দ্র মোদীর কাছে, কারণ আমি তখন জাতীয় ব্রডকাস্টারের প্রসার ভারতীর সিইও ছিলাম। তা উনি আমাকে যতই যে চোখেই দেখুক বলে বলা বাহুল্য, আর আমি ওনাকে যে চোখেই দেখি সেটা উনি খুব ভালো করেই জানতেন, কারণ আমাদের ওই স্তরে তো ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে আমাদের নিজেদের ব্যাপারে। তা দুজনের মধ্যে যাই হোক, আমি প্রায় 2-2.5 বছর ওনার সাথে সরাসরি কাজ করেছি, এবং কাজ থেকে ওনার কাজের ঢং, কাজের পদ্ধতি এবং ওনার শাসন ব্যবস্থার মধ্যে কিভাবে কি চলছে দেখেছি। আর এখানে তো আগে কাজ করে গেছি আমি, তারপরে এই ভদ্রমহিলার সাথে কয়েকদিন কাজ করলাম। জিনিসটা হচ্ছে কি, রাজনীতিটাকে এমন একটা হাই ক্যাপিটাল ইনভেস্টমেন্টে চলে গেছে যে সাধারণ মানুষের পক্ষে আর দেশ বদলানোর যে ইচ্ছে, সেটা ইট বিকামস ভেরি এক্সপেন্সিভ। ঠিক, কিন্তু এই পার্টটা আমরা আসবো, মানে গুছিয়ে আসবো। পলিটিক্সটা তো জানবো আপনার থেকে, কারণ আপনার থেকে খুব কম মানুষই আছে যারা পলিটিক্সটাকে কাছ থেকে দেখেছে। আমরা তো টিভির পর্দায় বা এগুলোতেই দেখি বেশি, সেটাতে আমি আসবো। কিন্তু আমাদের যেটা মূল প্রশ্ন আরো, মানে এটা একটা জায়গায় হতাশার জায়গা, কিন্তু একটা জায়গায় আপনাদের মতো মানুষদেরকে দেখে আমরা ইন্সপায়ার হই যে এত বড় পদে থাকা সত্ত্বেও এইভাবে প্রতিবাদ করা যায় এবং সরাসরি করা যায়। যারা যত বড় হয় তাদের তো তত বেশি ঝড় বাঁধে। তো সেই জায়গা থেকে আমরা ইন্সপায়ারও হই, আমরা মনে করি নিশ্চয়ই কিছু না কিছু রাস্তা আছে। তো আজকে সেই রাস্তাটা খোঁজার চেষ্টা করব। আমাদের যেটা সব থেকে বেশি এখন আমার মনে হয় যে পলিটিক্সটা তো সোশ্যাল স্ট্রাকচারের উপরেই ডিপেন্ড করে একদম। এবার সোশ্যাল জায়গাটাও আমরা অত্যন্ত এখন বলতে পারেন হতাশার জায়গা তৈরি হয়েছে। একেবারে ছোট থেকে শুরু করে ধরুন পড়াশোনার যে জায়গাটা, সেটা এখন অনেকটা কমেছে। ভালো মানুষদের নিয়ে যে আলোচনা সভা, ভালো মানুষদের কথা শোনা, সে আগ্রহ মানুষের কমেছে। তো সেই জায়গা থেকে পলিটিক্সটাকে চয়েস করা যে আমি কোন ধরনের পলিটিক্স করব, এবং সরাসরি পলিটিক্সে আসা, সেটাও একটা এখনকার জেনারেশনে একটা পলিটিক্স মানেই ক্রিমিনালদের জায়গা, এই যে একটা জেনারেলাইজ একটা ফোবিয়া তৈরি হয়েছে, সেইটা স্পেসিফিক্যালি আপনার কি মনে হয় কোন জায়গাটা মানুষ খুব একটা ভুল বলছে না? আমি খুব কাছের থেকে দেখে বলছি, খুব একটা ভুল বলছে না। আমি তৃণমূল বা অন্যান্য ওরম টাইপের দলে দেখলাম যে কিছু প্রফেশনাল ছেলে বেরিয়ে এসছে, এই কলেজ রাজনীতি করতে বেরিয়ে এসে বুঝলো যে এখানে কিছু পাওয়া যায়। তারপরে তারা বিভিন্ন জায়গায় নাম লিখিয়ে, ল কলেজ হোক বা কোথাও নাম টাম লিখিয়ে ওরা ওই পাইয়ে দেওয়ার রাজনীতিতে ঢুকে গেছে। এটা আমাদের সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম আমাদের মধ্যেও ছিল, কিন্তু এটা একটা খুবই একটা নিম্ন মনোবৃত্তির লোকেরা করতো, যারা এমনিতে আদারওয়াইজ কলেজে পাস করতো না বা এরকম টাইপের। এখন দেখি শিক্ষিত ছেলেরাও একটা পলিটিক্সে যে ক্যারিয়ার তারা নিচ্ছে। তারা জানে যে পলিটিক্সটাকে গত 10-12 বছরে এমন একটা পর্যায়ে নিয়ে যেয়েছে পুঁজিবাদী শক্তি, পোস্ট গ্লোবালাইজেশন যেসব পুঁজিবাদী শক্তি তাদের রূপ দেখাচ্ছে, তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে ইউ ক্যানট সার্ভাইভ উইদাউট করাপশন। হ্যাঁ, এটা নিয়ে আমার পরে লেখাও লিখবো ঠিক করে গুছিয়ে। আচ্ছা, তার মানে ইউ ক্যানট সার্ভাইভ উইদাউট ইট। তার কারণ আছে, যে পুরোটাই একবার পলিটিক্যাল ক্লাসটাকে দোষ দেওয়া ঠিক নয়, মানুষের এক্সপেকটেশনটাও দেখতে হবে। ধরুন একজন কেউ কর্পোরেশনের হলো কাউন্সিলর বা এমএলএ হলো, এখন পুরো তার কনস্টিটিউয়েন্সিতে তার উপর একটা মানসিক এবং আর্থিক চাপ থাকে যে কেউ মারা গেলে তাকে টাকা দিতে হবে, কারণ মেয়ের বিয়ে হলে তাকে সেখানে টাকা পৌঁছতে হবে, কারো কিছু ঘটনা হলে তার কাছে এসে একটা স্ট্রাকচার, সেখানে আমাদের সোশ্যাল সিকিউরিটি নেটটা নেই বলে, সেইভাবে নেই বলে মানুষের এক্সপেকটেশন হলো এমএলএ বা কাউন্সিলরের কাছে গেলে
আমার মেয়ের বিয়ের জন্য 5,000 টাকা অন্তত 10,000 টাকা দেবে। এই করতে করতে লোকটি এত টাকা দিতে হয় প্রতিদিন, এত জায়গায় এত কিছু করতে হয় যে সে টাকা ওষুধ না করলে সে কি করে করবে, সেটা চিন্তা করতে এটা হবে। একটা তো এটা গুরুত্বপূর্ণ। তারপরে ব্যালেন্স শিট রাখতে হয়, কতটা পেলাম, কতটা দিলাম, পেলাম, কতটা কেন রাখলাম। চারটে করে ফ্ল্যাট এক একজন কাউন্সিলরের নেই বললে, কোনো কাউন্সিলরকে যদি বলে অর্ডার হয়ে যে তার নামে বা তার আত্মীয়র নামে নেই, আমার জানা নেই। 3-4টে ভালো ভালো ফ্ল্যাট আজকালটা দেয় না, কত না 1 কোটি টাকা 1.5 কোটি টাকা, সেটা সবার কাছে আছে মোটামুটি। ওই দিকটা আমরা দেখছি, কিন্তু সাথে সাথে যে ওর যে এটা করতে হচ্ছে, যে যেটাকে একটাকে বললো তার ক্যাপিটাল গেইনস, আর একটা বলে যে রেভিনিউ লসেস, এইসব পলিটিক্স একটা মোটামুটি একটা কর্পোরেটাইজড স্ট্রাকচার চলে গেছে। না, এটা থেকে যদি ছোট করে জানতে চাই, এটার থেকে তো বেরোতে তো হবে, মানে আপনি বেরোনোটা তখনই হবে। শোনো, একটা আমার নিজের ধারণা একটু তাত্ত্বিক হয়ে যাবে এবং দার্শনিক হয়ে যাবে, কিন্তু আমি না বলেও পারছি না। আমাদের সময় 67-র পর থেকে তো আমি সরাসরি দেখছি 67 যে একটা প্রচন্ড এক্সাইটমেন্ট হলো, কংগ্রেসের মনোপলি ভাঙা গেল। হ্যাঁ, আমরা রাস্তায় বেরিয়ে বললাম হায় হায় রে কি হলো, জোড়া বলদ কোথায় গেল। জোড়া বলদের যুগ ছিল তখন। তো যাই হোক, সেই থেকে তখন ধরো 67-এর পরে এখানে মে থান্ডার, মানে নকশালবাড়ি, 67-এর পরে আমাদের কালচারাল রেভলিউশন চায়নায়, ওখানে প্যারিসে, মানে একটা আমি যেটা বলার চেষ্টা করছি, সবকিছু একটা বামীকরণ হলো। যে কোনো কিছুই হলে তার একটা বামপন্থী একটা ছাপ পড়ে গেল। একটা নর্মাল অ্যাজিটেশন বিটুইন এ এন্ড বি, সেটাও একটা বামপন্থী বা দক্ষিণপন্থী একটা এতে নিয়ে যাওয়া গেল। আর বামেদের তখন একটা আমিও সাথে ছিলাম বলে লজ্জা নেই, কিন্তু বামেদের একটা কিরম যেন আমরা এই দুনিয়াটাকে বদলাবো, আমরা এই দুনিয়াটাকে পাল্টাবো, আমরা এই দুনিয়াটাকে নতুন করে গড়বো। চাইনিজ কালচারাল রেভলিউশনে যেরকম যত রকমের এক্সেস হয়েছে, যেগুলো অল্প আমরা পাই এখন, তখন অত জানতাম না। তো যাই হোক, সেটা একটা স্টেজে গেছে যেখানে আমরা বলবো দ্যাট এভরিথিং ওয়াজ লেফট। 2008-এ ওয়াল স্ট্রিট কোল্যাপসের পরে, লেমন ব্রাদার্সের কোল্যাপসের পরে, দি ক্যাপিটালিস্ট সিস্টেম তার আসল রূপ দেখাতে আরম্ভ করলো। 8 থেকে আমি 25-এ কথা বলছি, শক করে দক্ষিণ দিকে যেতে আরম্ভ করলো। পুরো ওয়ার্ল্ড দক্ষিণ দিকে যেতে আরম্ভ করলো। এই যে পেন্ডুলাম সুইং, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ লেফট, तमाम হিন্দুস্তান লাল হ্যায়, ইস্ট ইজ রেড, সেই থেকে একটা এভরিবডি ইজ মানে গ্রিন ব্যাক ক্যাপিটাল। এই জাপানের মতন একটি দেশ যেখানে একটা সভ্য পলিটিক্স চলতো, সেখানেও দেখছি একজন ভদ্রমহিলা, তিনি একেবারে কট্টর দক্ষিণপন্থী, তিনি এসে গেছেন। হ্যাঁ, আমরা প্রথমে দেখলাম হাঙ্গারিতে একজন দক্ষিণপন্থী নেতা দিয়ে শুরু হলো, তারপরে টার্কিতে দেখলাম, এতে দেখলাম, ব্রাজিলে দেখলাম, আস্তে আস্তে দেখা যাচ্ছে পুরো ওয়ার্ল্ডেই যদি কেউ চয়েস পায়, চয়েস ইজ রাইট। আচ্ছা, এবার চয়েস ইজ রাইট মানে রাইট ইজ নেসেসারিলি অ্যাসোসিয়েটেড উইথ ক্যাপিটাল। এবার ক্যাপিটালিজমের মধ্যে যে ভেতরকার ইন্টারনাল ক্রাইসিস এবং সেইটা থেকে অ্যাটেনশন ঘোরাবার জন্য ক্যাপিটালিজমের ভিকটিমরা তারা ক্যাপিটালিজমের জয়গান গাইছে। এই যে একটা অন্তর্দ্বন্দ্ব, এগুলো পরে আরেকটু দূরে যখন ইতিহাস চলে যাবে, তখন বাইনোকুলার দিয়ে দেখে এই জিনিসগুলোকে তখন প্রকাশ হবে। তো উই আর গোয়িং থ্রু দ্যাট ফেজ। সেই ফেজের মধ্যে থেকে একটা গ্রহ চক্র থাকলে বা এই থাকলে সেটার থেকে ভেঙে আসা খুব মুশকিল। ওটা একটা পার্ট, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনার মানে পুরো ওয়ার্ল্ড ভিউটা এমন না, আমরা কথা বলতে শুরু করলে এই পার্টটা শেষ হবে না। আমরা খুব স্পেসিফিক জায়গায় আবার ফিরে যাবো। ধরুন আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, হেলথ নিয়ে প্রচণ্ড কিছু আমাদের মাথায় ভাবনা আছে, এবং আমাদের জায়গা থেকে যে ভাবনা, সেটার যদি ইমপ্লিমেন্টেশন করতে হয়, সেটা কিন্তু আপনাদের মতো অফিসাররাই করেন, এবং সেটা আপনি এতদিন লিড করে এসছেন এবং খুব কাছ থেকে এগুলো দেখেছেন। তো আমাদের মনে অনেক প্রশ্ন ছিল বলি স্যারকে এগুলো ক্লিয়ার করে নিই যে স্যার, হেলথের বাজেট নিয়ে আমরা সন্তুষ্ট নই, আপনিও নিশ্চয়ই খুব কাছ থেকে দেখেন। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ এবং অবশ্যই কান্ট্রির হেলথ নিয়ে আপনার কি মনে হয়, এই বাজেটটা
একটাই মেন ইস্যু কি এখানে মিসম্যানেজমেন্টটা একটা ইস্যু কি? আমাদের তিনটে প্রশ্ন। আরেকটা যে আমাদের হেলথে কোনো অফিসার, যেটা আমরা ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস বলে আমরা দাবি করেছিলাম, সেইভাবে সারা ভারত জুড়ে দাবিটা হয়নি, সেভাবে সেটা এখনও ইমপ্লিমেন্টের জায়গায় আসেনি। কিন্তু আমার মনে হয় এটা বিভিন্ন বিরোধিতাও করে, বিভিন্ন জায়গা থেকে তাদের পয়েন্ট থাকে। কিন্তু আপনার পয়েন্ট অফ ভিউ কেমন? মানে আমরা ডেভেলপ কান্ট্রির থেকে তো হেলথে আমরা একেবারে খারাপ অবস্থাতে আছি, সেটা বাজেটে বলুন, ম্যানেজমেন্টে বলুন। আপনার কি মত, মানে এটাতে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি? এর আমি এটাকে 3-4টে সেক্টরে দেখতে হবে। এর উপরে হেলথ একটা অ্যাজ এ লাম্প, মানে একটা কুমড়োর মতন দেখলে হবে না। ঠিক। হেলথের ফার্স্ট সাইড হচ্ছে পাবলিক হেলথ। পাবলিক হেলথের উপর সরকার বাহাদুর এখানে হোক ওখানে হোক জোর দিয়েছে। আচ্ছা। পাবলিক হেলথের উপরে, মানে আমরা যখন প্রথম বিডিও এসডিও চাকরি করতে গেছি, তখন আমাদের এই প্রাইমারি হেলথ সেন্টার, পরবর্তীকালে সাব সেন্টারগুলো বসানো, আর তখন আমি দেখেছি দ্যাট অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমগুলো কি করে হয়। একটা পিএইচসি বসানো হলো, তার পাশে কোয়ার্টার হয়নি, জোর করে কলকাতা থেকে ডাক্তার পাঠানো হচ্ছে, তার থাকার জায়গা নেই। অতএব সে ট্রেনে যাতায়াত করতো, আমি কাছাকাছি পোস্টেড ছিলাম, কিন্তু যারা দূরে থাকতো তাদের এই নিয়ে, তার মানে তখনকার ডেভেলপমেন্ট ওয়াজ টু দিস পিএইচসি, নট টু দি অ্যান্সিলারি সাইড। 1 নম্বর। 2 নম্বর হলো যে তখন থেকে আমরা দেখতাম যে রেফারেলের দোষ। পারলি রেফার করে দিচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল পারলি কলকাতায় রেফার করে দিচ্ছে। এই যে একটা প্রবণতা, সেটা আমি ধরো 1970, 75, 80তেও দেখেছি। তো পাবলিক হেলথে কিন্তু অল সেড এন্ড ডান আমাদের অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, যেরকম ইনফ্রাস্ট্রাকচারালি, নট ইনফ্রাস্ট্রাকচার, অ্যাজ টার্গেট ফ্যামিলি প্ল্যানিং। আমাদের সমর্থন ফ্যামিলি প্ল্যানিং প্রচার করতে হতো, আর যে কিভাবে প্রচার করতে হচ্ছে সে বোঝানো মুশকিল। না, এটা আপনি যেটা বলছেন ধরুন 70-80 সঙ্গে এখনকার কম্পারিজন করছেন। 80s 90s ধরো স্মল পক্স এর এরাডিকেশন, তারপরে পোলিও, সেটা ওভারঅল হয়েছে, পুরো কান্ট্রিতে ওভারঅল হয়েছে। পোলিওকে নিয়ে, পোলিও তো একটা জায়গাতে পোলিও না মানলে, পোলিও ড্রপ না নিলে তো সারা ভারতবর্ষ থ্রেটেন্ড হয়ে গেল। বা আজকে আমরা পপুলেশন কন্ট্রোল নিয়ে কথা বলছি, এটা তো শুরু হয়েছে প্রায় 30 বছর আগে, না? লেগে থাকতে হয়েছে। আমাদের লেগে থাকায় সেটা হয়েছে বলবো না, অর্থনৈতিক চাপে সেটা হয়েছে। হ্যাঁ, একটা জায়গায় খুব আমরা যেটা বলতে চাইছি, মানে সেটা তো একটা টাইম পর্যন্ত হয়েছে, একটা জায়গায় সাকসিড করে। কাছাকাছি ডিফারেন্সিয়েশন না বলুন, মানে আপনার কেমন মনে হয়? ধরুন আপনি লাস্ট 2010 আর 2025 এই জায়গাটা আপনার কি মনে হচ্ছে? মানে আমরা ধরুন এটার একটা স্বরূপ খুলে দেওয়ার চেষ্টা করেছি, গভর্নমেন্টে যে ল্যাগ আছে, এই ধরুন রেফারেল সিস্টেম নিয়ে আমরা আন্দোলন করেছি, ইত্যাদি ইত্যাদি, এবং এটা তো আপনি খুব কাছ থেকে এই ব্যাপারগুলো দেখেন। না, আমি প্রথমে যেটা বললাম, পাবলিক হেলথ নিয়ে একটা মোটামুটি জায়গা দাঁড়িয়েছি, এবং দি কমব্যাটিং অফ কোভিড, সেখান থেকে দেখা গেল যে রাষ্ট্রযন্ত্র যদি করতে চায়, সো এখানে the question in public health is that of political will, the political will to do it. কিন্তু মানুষের পাবলিক হেলথ ছাড়াও যেটা সবচেয়ে বেশি দরকার লাগে, সেটা হচ্ছে কিউরেটিভ হসপিটাল, কিউরেটিভ সাইডটা। কিউরেটিভে সরকারি হসপিটালের যতখানি এক্সপেনশন হওয়া উচিত ছিল, সারা ভারতবর্ষে কোথাও হয়নি। বরং মাঠটা পুরোপুরি ছেড়ে দেওয়া হলো প্রাইভেট সেক্টরকে। এমনকি সরকারি হাসপাতালগুলোকে জুড়ে দেওয়া হলো প্রাইভেট মেডিকেল কলেজের সাথে। এই যে বিরাট প্রাইভেট, এর একটা কোয়ালিটি রিপ্রাইভ হচ্ছে। আপনি যদি বলেন যে এবারে পোস্ট গ্রাজুয়েটে মাইনাস পে পোস্ট গ্রাজুয়েট পড়ার একটা সুযোগ পাওয়া যাচ্ছে, মানে এটা কিভাবে দেখছেন? এটা তো না, তো এতে দুটো ভালো হয়েছে, খারাপও হয়েছে, দুটোই হয়েছে। দুটোর মধ্যে একটা হচ্ছে যে সংখ্যা বেড়েছে, সিট বেড়েছে, সিট বিক্রি হয়, সকলেই জানে সিট বিক্রি হয়। এই নিয়ে নিটের পরে তারপরে যে কি খেলা হয়, নামটা থাকলে কততে কেনা যায় সিট, এসব জানে। তা সত্ত্বেও যখনই কোনো ভারতবর্ষে, পৃথিবীতে যখনই কোনো ক্রাইসিস হয়, তখনই দেখা যায় যে আমাদের মেডিকেল স্টুডেন্টদের ইভ্যাকুয়েট করে নিয়ে আসতে হয়, সে ইউক্রেন হোক আর আজারবাইজান হোক। তার মানে আমাদের ছাত্ররা ইউক্রেন, আজারবাইজান থেকে আরম্ভ করে যেখান থেকে পারে মেডিকেল ডিগ্রি নিয়ে আসছে। এটা যে কি ডিগ্রি, তার কি ইকুইভ্যালেন্স আমরা জানি না। অতএব দি নেসেসিটি অফ হ্যাভিং এমবিবিএস প্লাস বা এমবিবিএস অ্যান্ড আদার্স এর সাথে আমাদের এই ট্যালিটা থাকছে না। মানে আমরা যে ক্যাপাসিটি দিয়েছি পাবলিক এবং প্রাইভেট দুটো একত্রিত করলো, একটা এক্সেসিভ প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে, যেখানে কেনা বেচার দুনিয়া শুরু হয়ে গেছে।
আরেকটা আমি তো বাইরে বললাম, সে যে কোনো দেশে গেলে, আফগানিস্তানও গেলে আমরা দেখবো যেখানে লোকে বাঁচবে Indian কিনা student সন্দেহ, সেখানেও দেখবো মেডিকেল কলেজের স্টুডেন্ট আছে। তো দিস হ্যাজ টু বি লুকড ইনটু ফ্রেশ মেডিকেল এডুকেশনের দিকটা। সাথে যেখানে আমরা ভুল করেছি, আমার এটা আজকের থেকে না, আমি আগের থেকেও বলেছি, আমরা অ্যানসিলিয়ারি সার্ভিসে বা প্যারাডক্টরসে একদম ফেল করে গেছি। আচ্ছা। সারা পৃথিবীতে আমি দেখেছি যে ফার্স্ট ট্রিটমেন্ট ইজ ডান বাই প্যারাডক্টর। সে যে নামেই ডাকুক, এএনএম হিসেবে ডাকুক, যে নামেই ডাকুক, একটা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে অ্যাম্বুলেন্সের সাথে চলে যায় প্যারাডক্টর। যখন আসছে তাকে হসপিটালে গ্রিট করছে প্যারাডক্টর। ডক্টর তখন বিকামস এ ভেরি এক্সপেন্সিভ প্রপোজিশন, টপ লেভেল ইন্টারভেনশন। আর আমরা ডক্টরদের একেবারে প্রাইমারি লেভেল থেকে তুলছি। এবং যে মানে সঠিক ডাক্তারকে সঠিক জায়গায় ব্যবহার করা হচ্ছে না না না, এটা আমাদের একটা খুব হলো পলিসিতে। আমরা ওই আর্মি অফ প্যারামেডিক্স যেটা তৈরি করা উচিত ছিল, সেটা কিন্তু কেউ করে উঠতে পারলো না। না, এটা কি আপনার মনে হয় আপনাদের পলিসি মেকিং এর কিছু ফেলিয়ার, না এটা গভর্নমেন্ট পলিটিশিয়ান উইল এই জায়গায় ভিশনের ফেলিয়ার? যে আমি ধরো এখানে চেষ্টা করেছিলাম মেডিকেল ইকুইপমেন্টের ওপর কোর্স করতে, বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট, কেন সাথে যদি আমার ট্রেন টেকনিশিয়ান না থাকে, হ্যাঁ সে যেখানেই হোক, কিন্তু আমরা ফেল করি। অ্যাসিস্ট পাওয়া যাবে না, অ্যাসিস্ট। এখন যেটা হচ্ছে টেকনিশিয়ানের দুনিয়াতে, আমি ওদের সাথে কথা বলে দেখলাম, সেটা হচ্ছে ওই ওইএম যা চাইছে, মানে ম্যানুফ্যাকচারার যে এডুকেশনটা দিতে চাইছে, সেই এডুকেশনটা ইকুইপমেন্টের সাথে চলে আসছে। হ্যাঁ, কিন্তু দিস ইজ নট দ্য ওয়ে টু ডু ইট। মানে তার কম্পারেটিভ এডুকেশন আলাদা পয়েন্টে থাকা উচিত, আলাদা পয়েন্টে, আর ম্যানুফ্যাকচারার আলাদা পয়েন্টে। নার্সিং এর মধ্যেই যে আবার একটা স্তর করে দেওয়া বা তিনটা স্তর করে দেওয়া, একটা কি বলে, হ্যাঁ নার্সিং এ তো মেডিসিন ইজ নট জাস্ট যে একটা সেট অফ ডাক্তার তৈরি করলাম বা কটা হাসপাতাল করলাম, তার সাথে যে অনেক রকমের অ্যানসিলারি সার্ভিসেস আছে, ওটা নিয়ে কিন্তু আমরা পারলাম না। তার মেইন কারণ হচ্ছে যে হেলথকে সেই বাজেট দেওয়া হচ্ছে না। হেলথ অ্যান্ড এডুকেশনকে আমরা আগের জামানাতেও বলেছি যতখানি দেওয়া উচিত ততখানি তারা কম্পিটিটিভ। সেটা যদি ডেভেলপ কান্ট্রি ধরা হয়, ধরুন টপ লেভেল থেকে 18%, ইউকে 16%, এরকম জায়গায় 6% আমাদের 6 to 7% আমি বলবো, তাও 2.5 3.5 আছে, 1.9 আছে এই জায়গাটা। এটা একটা মানে ঘোরতর অন্যায়। মানে আজকের থেকে না চলে আসছে যে হাউ মাচ অফ আ পার্সেন্টেজ অফ জিডিপি আমরা হেলথকে দেবো। তো হেলথের যেটা বেঁচে যাচ্ছে সেটা চলে যাচ্ছে পাবলিক হেলথে, যেটা যাওয়া উচিত, যেটা ফ্রন্ট লাইন। কিউরেটিভ পার্টটাতে আসছে, কিউরেটিভ পার্টটা যেন একেবারে প্রাইভেট সেক্টরের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। আর লাস্ট এর সাথে যেটা জড়িয়ে আছে, যেটা এখন ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে গিয়ে আবার উল্টোপাল্টা করে বসছে, সেটা হচ্ছে ফার্মা লবি। ফার্মাসিউটিক্যাল লবি পৃথিবীতে যদি 4টে বড় লবি আজকে পুঁজিবাদের 4টে স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে থাকে, তার মধ্যে বিগ টেক, গুগল, অ্যাপল ইত্যাদি, মাইক্রোসফট, একটা হচ্ছে বিগ অয়েল, যার জন্য ভেনেজুয়েলা অ্যাটাক হবে, ইরাক অ্যাটাক হবে, তৃতীয়টা হচ্ছে বিগ ফার্মা। মনে রাখতে হবে, বিগ ফার্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট। তারা তাদের ফর্মুলেশন চেঞ্জ করে, নাম চেঞ্জ করে তারা এমন ভাবে একটা আইপিআর এর রিজিমটাকে চালাচ্ছে যেখানে উই হ্যাভ টু রিথিঙ্ক দ্য হোল ম্যাটার। যেই জন্য এখন বলা হচ্ছে জেনেরিক মেডিসিনে যাওয়া যাক। কিন্তু জেনেরিক মেডিসিনে একটা নেগেটিভ হচ্ছে যে মেডিসিনটা দেবে তার উপরে অনেক বেশি ডিপেন্ডেন্সি হয়ে যায়, রাদার দ্যান যে লিখবে। আমি নিজে জেনেরিক মেডিসিনে গেছি, যেখানে যে মেডিসিনটা দেবে তার উপরে কতটা সার্ভাইলেন্স এবং কন্ট্রোল আছে, এটা আমার মনে হয় না, ওখানে অন্য জিনিস হচ্ছে, ওখানে গন্ডগোলটা অন্য জায়গায়। সেটা হচ্ছে এই এর সাথে গভর্নমেন্ট এমএসএমই পলিসিটা জুড়ে দিয়েছে যে স্মল ইন্ডাস্ট্রি থেকে যেটা বানাবে। কেন আমরা তো বেসিক মেডিসিনে অনেকখানি এগিয়ে গেছি, তো এখন যেটা নন ব্র্যান্ডেড বা জেনেরিক মেডিসিনের নামে যেটা হচ্ছে, কোয়ালিটি কন্ট্রোলটা থাকছে না। আমাদের এটা ছিল যে তুমি কোয়ালিটি কন্ট্রোলটা যদি রাখতে পারো, জেনেরিক মেডিসিন দিয়ে আমরা সুইপ করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে তুলে নেওয়া যাবে। সেইটা কিন্তু হয়নি। ফার্মারা হাসছে এদের খেলা দেখে।
তো মেডিকেল ওয়ার্ল্ডে একদিকে ছাত্রদের এবং ছাত্রদের সংখ্যা, ছাত্রদের ট্রেনিং, গুড স্ট্যান্ডার্ড, সাবস্ট্যান্ডার্ড এবং তাদের ওয়েলফেয়ার নিয়ে একটা প্রচন্ড আলাদা দুনিয়া। আর একটা হচ্ছে কিউরেটিভ মেডিসিনের ক্ষেত্রে কটা আমাদের ইনোভেটিভ ফার্ম আছে, কটা এই আছে, কটা হসপিটালে আমি এখন ওরা স্ট্যাটিস্টিক্স পাওয়া মুশকিল, কিন্তু আমার নিজের ধারণা যে 55% ক্রস করে গেছে প্রাইভেট হসপিটাল। হ্যাঁ, এটা তো আমরা মোটামুটি একটা ধারণা রেখেছি 55-60% ক্রস করে গেছে প্রাইভেট হসপিটালে, ক্রস তো করে গেছে পার্সেন্টেজ। এবং তার সঙ্গে যেটা হচ্ছে স্যার, যে ছাত্ররা পড়াশোনার যে মানে মেডিকেলে আসার যে কম্পিটিশন এবং যেভাবে অ্যাডমিশন নিতে হতো, যে পরিশ্রম দিয়ে, যে মেধা দিয়ে, সেটা একেবারে কোয়ালিটি কম্প্রোমাইজড এখন হচ্ছে আর কি। এবং এটা আস্তে আস্তে বেড়ে উঠছে, যেটা আমি আপনাকে উদাহরণ দিলাম যে যারা সুপার স্পেশালিটি করছেন তাদেরও মাইনাসেও তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো একটা জায়গা তৈরি করছে ওই প্রাইভেট সেক্টরটাকে ওপেন করে দিয়ে। এবার ওই যেটা একদম স্পেসিফিক প্রশ্ন আপনাকে করলাম, যে যদি আইএমএস, ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস বলে আপনাদের যেমন আইএএস, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আপনার ফরেস্ট সার্ভিস, রেভিনিউ সার্ভিস আছে, সেখানে আপনার কি মত যে এরকম একটা যদি সার্ভিসেস স্ট্রাকচার বানানো হয়, সেখানে কি হেলথ সেক্টরে মানে একদম পার্সোনাল সার্ভিস করলে করা যায়, সেটার কোনো বাধা নেই। আমরা মনে করি এটা করলে একটা আলাদা সেক্টর হবে যেটাতে আমরা আরো বেশি। না, আমি কিন্তু জিনিসটাকে অন্য চোখে দেখবো। আমি দুটো সেক্টরকে খুব কাছে কাছে দেখে এসেছি। আমি শিক্ষা সচিব ছিলাম, শিক্ষার ব্যাপারটা ভালো মোটামুটি জানি। পাশাপাশি শিক্ষার সাথে সাথে স্বাস্থ্যটা এসে যাচ্ছে বিভিন্ন ব্যাপারে। দুটোর বঞ্চনা আমি দেখেছি, দুটোকে নিয়ে ছেলে খেলা করা আমি দেখেছি সাথে। কিন্তু শিক্ষার একটা অন্য দুনিয়া আছে। শিক্ষার পলিসি বলতে গেলে এই নরেন্দ্র মোদীর আমলে আমলারা করছে। নরেন্দ্র মোদীর আমলে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা তৈরি করেছে, সেটি একজন বিখ্যাত হোক কুখ্যাত হোক আমলা করেছে, তাকে আমি নামেও জানি, আমার সাথেও কাজ করেছে সে। সো ইটস বেসিক্যালি আ বিউরোক্রেটিক ডকুমেন্ট, যেটি আমরা এখন চেঁচামেচি করছি আজকে প্রায় 5 বছর 6 বছর ধরে। যে ন্যাশনাল এডুকেশন পলিসি ইজ নট হোয়াট উই ওয়ান্টেড অ্যাট। কিন্তু নরেন্দ্র মোদীর কথা বাদ দিয়ে যদি আমি আজকে বলি, এগ্রিকালচার, হেলথ অ্যান্ড এডুকেশনের এন্টায়ার পলিসি মেকিং এ কিন্তু স্পেশালিস্ট থাকে। এডুকেশনে ডক্টর যশপাল থেকে আরম্ভ করে সবাই সেই 50-এর দশক থেকে সচিবরা স্পেশালিস্টদের কথা শুনতো। এটা কখন থেকে শিফটিং মনে হয়? এটা অনেক রকমের, এটা আমরা চোখের সামনে দেখেছি। এমনকি মানে প্রফেসররা যেরকম তারা ডিপার্টমেন্টে চালিয়েছে। আমি একটা ভালো উদাহরণ দিচ্ছি, প্রফেসর হুমায়ুন কবির প্রথমে অ্যাডভাইজার হিসেবে ঢুকলেন এডুকেশন মিনিস্ট্রি, প্রফেসর ছিলেন, প্র্যাকটিসিং প্রফেসর। তারপর ওখান থেকে উনি হয়ে গেলেন এডুকেশন সেক্রেটারি, সচিব, আর তারপরে হয়ে গেলেন এডুকেশন মিনিস্টার। এই যে ট্রান্সফরমেশন, এই সময়টা প্রফেসর নুরুল হাসান, মন্ত্রীরা যারা ছিল তারা এই স্মৃতি ইরানির মতন ক্লাস 6 পাস করা নয়। মানে লোকে বলে ওদেরকে ক্লাস 6 করেছে, ও ঠিক করে পরীক্ষা করে, ওই না, মানে ওরা এখানে প্রধানমন্ত্রীর ডিগ্রি সার্টিফিকেট আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি না। আমি অনেকবার বলেছি যে আমি কিন্তু ভীষণ শ্রদ্ধা করি যারা ওকে পড়িয়েছেন। আপনারা কয়েকজনকে আমাকে দেখান যারা ওকে পোস্ট গ্রাজুয়েট পড়িয়েছেন, তাদের আমরা গিয়ে বাহবা জানাবো। তার টিচার এই পার্টটার প্রচুর অভাব হচ্ছে, একটা প্রচুর অভাব হচ্ছে। মানে যে কাজটা যে স্পেশালিস্ট যার নলেজ আছে তাকে দিয়ে সেই কাজটা করানো হচ্ছে না, বা তাকে সেই জায়গাটা ইউজ করা ইম্প্যাক্ট অফ স্পেশালিস্ট অন পলিসি যতখানি কালচারে বেশি দেখা যায়, এডুকেশনে দেখা যায়, হেলথে ততখানি নয়। আমি তার কারণও বলছি, ওরা ভীষণ প্রলোভনে পা দেয়, আমি লক্ষ্য করেছি। আপনি যে এইড স্পেশালিস্ট কাউকে আনা হয় বা কোনো ইনফেকশন আনা হয়, সে 2 বছর এইডস মিশনে রয়ে কিন্তু তারপরে ইউনাইটেড নেশনসে ট্রান্সফার হয়ে বেরিয়ে গেল। এই যে টাক করে তুলে নিলাও, যারা একটু নাম করছে, যারা একটু এই করছে, তাদেরকে ওয়ার্ল্ড সিস্টেম তুলে নিচ্ছে। আরেকটা ঠিক যাদের যে জায়গায় রেসপেক্ট হওয়া উচিত, আমি নাম বলছি না, অনেক প্রফেসর আমার খুব কাছের যারা আছেন, ধরুন দীর্ঘদিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে বিভিন্ন মেডিকেল কলেজে তারা কাজ করেছে, এবং দেখা যাচ্ছে যে বাই দ্য সিস্টেম তাদেরকে যেভাবে অপ্রেস করে রেখেছে, মানে কাজে লাগাচ্ছে না, যে
এই লোকটা এখানে এলিজেবল, হ্যাঁ, আমরা জানি, সবাই জানে, আমরা দেখছি চোখে দেখি স্যার এটা তো এলিজেবল, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আরেকজন যাদেরকে মনে করছি উনি অতটা এলিজেবল নয়, আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, হ্যাঁ। কিন্তু এটা দেখছি, এটা যেটা আপনি বললেন যে স্পেশালিস্টদেরকে সঠিক জায়গা না দেওয়া, এটা কিন্তু হচ্ছে। সেটা সলিউশন কি বলে আপনার মনে হয় এটা? না, এটা একটা দুর্বলতার সিস্টেমে থেকে যাবে, যেটা তার পোস্টিংরা আমলারা করছে। হ্যাঁ, তো এক্ষেত্রে যদি আমরা সেখানে স্পেশালিস্ট থাকলেও ধরো এই লাস্ট কয়েক বছরে আমরা শুনেছি যে একজন ডাক্তার, তার নাম করতে চাই না, তাকে বলা হতো নর্থ বেঙ্গল লবি। হ্যাঁ হ্যাঁ, তিনি সব পোস্টিং করেছেন। তা পোস্টিং করা সত্ত্বেও তো জিনিসটা ঠিক হলো না, না? ঠিক, এটা একটা এই যে নর্থ বেঙ্গল লবি যার নামে চলতো, হ্যাঁ, নর্থ বেঙ্গল মেডিকেল লবি, সে তো বাইরের স্পেশালিস্ট, আর তিনি তো মানে এই নয়, মানে মানে তিনি তো মানে মূল কথা তিনি করাপশনটা এভাবে তিনি নিজে কিন্তু খুবই শিক্ষিত, খুবই, আমি শুনেছি লোকের মুখে যে একজন অর্থোপেডিক খুবই ভালো, কিন্তু উনি বসে বসে চয়েস করে ভদ্রমহিলাকে দিতেন, ভদ্রমহিলা আবার দিয়ে দিতেন হেলথ সেক্রেটারিকে। এই যে একটা চক্র চলেছে, তাতে দেখা গেল কয়েকটি গায়েবী গোষ্ঠী সত্য তৈরি হলো। মানে স্পেশালিস্ট আনলেই যে হবে তা না, এটাই আমি বলার না, চেষ্টা আপনি করি। প্রচন্ড অ্যাওয়ার সব ব্যাপারে মোটামুটি হ্যাঁ, না, এই যে চলেছে, বা এখানে যারা মেডিকেল কাউন্সিলের তারা ইকুইপমেন্ট নিয়ে চলে যাচ্ছে তাদের বড়নগরের, মানে এগুলো তো সবাই জানে। হ্যাঁ, এই পার্ট থেকেই আমি বলবো না, ওইটা ধরুন এই মেডিকেলের এই দুর্নীতি এবং সব থেকে বড় কথা আর যেগুলো ইনসিডেন্স, যেটা সবাই আমরা অত্যন্ত এখনো পর্যন্ত সেই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি, এবং আমরা যতদূর জানি ওই ইনসিডেন্স অগাস্টে হলো, সেপ্টেম্বরে আপনি একেবারে প্রতিবাদে রিজাইনও করে দিলেন। এটা একটু ডিফারেন্ট প্রশ্ন আপনার কাছে, মানে একেবারে ব্যক্তিগত ফিলিংস আপনার কি মনে হয়, এটা হঠাৎ করে আপনি রিজাইনও করে দিলেন এবং একেবারে সামনে চলে এলেন প্রতিবাদ করতে, অত্যন্ত মানে ব্যক্তিগত খুব ব্যথা যন্ত্রণা নিশ্চয়ই পেয়েছিলেন। না, আমি তো প্রথম কথা, এটা লোকের ভুল ধারণা যে আমি তৃণমূলের দলে গিয়েছিলাম, কোনোদিনই যাইনি। ও ভদ্রমহিলা আমাকে ফোন করে বললেন যে আপনাকে আমি এমপি করতে চাই। আমি তাকে তো অনেক বছর, অনারারি ব্যাপার, হ্যাঁ অনারারি রেসপেক্টেড, হ্যাঁ, আপনি আমাদের হয়ে বাংলার হয়ে সওয়াল করুন, যেটা আমি করেওছি, খুবই স্বাভাবিক। অনেকবার করেছি বাংলার হয়ে সওয়াল। সেই সব করতে আমার আনন্দ হতো, যে আমি সারা রাত 3টে অব্দি বসে স্ট্যাটিস্টিক জোগাড় করে পরের দিন সকালবেলা গিয়ে হাউসে চ্যালেঞ্জ করতাম, এবং হাউস এটাকে একটু গুরুত্বও দিত। গন্ডগোলটা ঠিক ওখানে নয়, গন্ডগোলটা হচ্ছে যে আমি প্রথমে বুঝলাম তাকিয়ে দেখে যে চারিদিকে যারা রাজনীতি করছে, আমি ছাড়াও যারা রাজনীতি করছে, তারা কিন্তু রাজনীতির জন্মে যেন জন্ম নিয়েছে। হ্যাঁ, একটা তাদের একটা আপনার সঙ্গে ঠিক ম্যাচ করছে, মানে যে আমি যেটা চাইছি সেটা ঠিক আসছে না। আচ্ছা, সেটা আমি আর চাইছি এই যেভাবে। ইনসিডেন্টটা নিয়ে, তার আগে পার্থ চ্যাটার্জির ইনসিডেন্টটা নিয়ে, তার এবং সেই গোলাপি নোটের পাহাড় দেখে আমি অনেক স্টেটমেন্ট করার পরে আমাকে ওই ওদের সৌগত রায় বললেন, সৌগত দা আমার কলেজের একটু সিনিয়র, আমি যথেষ্ট সময়ও করি, ওটা বললো জহরকে এক্ষুনি তৃণমূল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আমি দাঁড়িয়ে বললাম যে সৌগত বাবু, জহর তৃণমূলে ঢুকলো কবে? আপনি তাড়াতে গেলে তার তো ঢুকতে হবে রে বাবা, একটু বয়স হয়েছে, একটু সামনে কথা বলো। তখন থেকে আমার অনেক টেনশন হচ্ছিল। কিন্তু সবচেয়ে যেটা দুঃখ লাগলো, এই ঘটনাটাকে আমি প্রথম দিন থেকে 9 তারিখ অগাস্ট আমি কোনোদিন ভুলবো না, কারণ সেই দিনটাই আমি লাস্ট একটা পেন রেখে হাউস থেকে বেরিয়ে এসেছিলাম, আর সে হাউসে আমি জীবন আর ফিরিনি, পেনটাও পাইনি। হ্যাঁ, না, 9ই অগস্টে আমি পেনটা রেখেছিলাম, নিয়ে বেরিয়ে এসেছিলাম, কারণ আমাদের সাথে জয়া ভাদুরীর ওপর একটা, জয়া বচ্চনের ওপর একটা আজে বাজে কথা বলা হয়েছিল, আমরা সবাই একসাথে বেরিয়ে এসেছিলাম। ওই যে বেরোবার পরে আর কোনোদিন ঢুকবো না হাউসে, আমার জায়গা আছে তো রেন কাগজ টাগজ নিয়ে, পেনটা আর দেখবো না কোনোদিন। কেন, তারপরেই আমরা শুনলাম যে সরকার ভয় পেয়ে হাউসটাকে ডিসলভ করে দিল এবং গেট টেট বন্ধ করে দিল। সেই দিন রাত্রে আমি খবর পেলাম, বা পরের দিন 10 তারিখে সকালে খবর পেলাম আরজি করের ঘটনা। 10 তারিখে রাত্রের মধ্যে আমি কলকাতা এসে বুঝতে পারলাম কি ঘটনাটা হয়েছে। তারপরে প্রশাসক হিসেবে, এখানকার তো আমি প্রশাসন চালিয়েছি, প্রশাসক হিসেবে যেভাবে জিনিসটাকে দেখা হলো, আমরা অবাক হয়ে গেলাম। মানে এটা কিছুখানি অবাক, পরের দিকে রাগ হতে আরম্ভ করলো। তখন ওদের দল থেকে অনেক বড় বড় এরা, আমি ভদ্রমহিলাকে তো সরাসরি বলে দিলাম
বলে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তারপর ওরা কাকে পাঠিয়ে বললো জহরদা কি বলছে জিজ্ঞেস করো। আরে জহরদা কি বলছে জিজ্ঞেস করো, আগে তো আপনি প্রিন্সিপালকে সরান। এ কি আশ্চর্য, আগে তো যার নামে এটা হয়েছে টেক হিম অফ ফ্রম দ্য সিন, এটা হলো আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ফার্স্ট রুল। সেই দিন বিকেলবেলা দেখলাম তাকে সরাচ্ছে আর একটা প্রমোশন দিয়ে। ঠিক। আর এ কি, তবে আমার কথা ঠিক উল্টোটা হয় তো আমার থেকে লাভটা কি বুঝতে পারছি না। হ্যাঁ অ্যালাউন্স লাখ 1.5 লাখ টাকা অ্যালাউন্স দেয়, এই দেয় ও দেয়, বাতি টাতি দেয়, দরকারটা কি? পরবর্তীকালে দেখলাম এই 6 মাস, এই 4 সপ্তাহ 3 সপ্তাহ ধরে অনেক চেষ্টা করে, কেন আফটার প্রশাসনটা আমারই জুনিয়ররা চালাচ্ছে রে বাবা, আমার তো তাদের সাথেও কথা বলার একটা অবকাশ থাকে। তাদের সাথেও দেখলাম কিরকম একটা যেন হতাশা ভাব, স্যার ওটা তো আমি বুঝতে পারছি কিন্তু ওটা তো অর্ডার না হলে হবে না। আর ওই কয়েকটি মেয়ে তারা এই 14ই আগস্ট একটা ডাক দিয়েছিল স্বাধীনতার আগের রাতে। আমি প্রথমে এই ডাকটাকে সিরিয়াসলি নিয়ে নি, কি রাত দখল করো সব কিছু। কিন্তু 14 তারিখ রাত্রে আমি টেলিভিশন খুলে লোক দেখার পরে আমি নিজে চুপচাপ করে বেরিয়ে গেলাম, আমার এই জামা কাপড় পরে ওখানে গিয়ে গড়িহাট মোড়ে দাঁড়ালাম। আপনি বিশ্বাস করুন, আমার আত্মজীবনীতে লিখবো, আমি এত স্বতঃস্ফূর্ত জনস্রোত আমি দেখিনি কোনোদিন, আমি দেখিনি। আমি 67 থেকে রাজনীতির কাছাকাছি লক্ষ্য করছি, এক হাত দূরে লক্ষ্য করছি, কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি জনরস তুলতে বিভিন্ন ইস্যু নিয়ে, শিক্ষার্থ আন্দোলন থেকে আরম্ভ করে সে বিভিন্ন আন্দোলনে, কিন্তু তার মধ্যে একটা কৃত্রিম ভাব থাকে, তার মধ্যে একটা স্ট্রাকচারাল ইন্টারভেনশন থাকে। এখানে যেন কিরকম একটা অগ্নিগৃহ বাস করেছে। এখানে আমি আমার নিজের আন্দাজ অন্তত 30 থেকে 40 লক্ষ পুরুষ এবং মহিলা বেশি পুরুষ কম এক রাত্রিতে বেরিয়েছিল। এই যে একটা এক্সপ্লোশন অফ হিউম্যানিটি, এটা দেখে আমি বললাম আমি আর কখনো শাসক দলের সাইডে থাকতে পারবো না, না এ হতে পারে না। হ্যাঁ, বিবেকের যদি কিছু বেঁচে থাকে আমি থাকতে পারবো না। পরের দিন সকালবেলায় আমি রেজিগনেশন জানিয়ে দিলাম, কিন্তু ওরা বললো যে একটু হোল্ড করুন। শেষে গিয়ে 1 মাস যেদিন শেষ হলো, 8ই সেপ্টেম্বর আমার মনে আছে, 1 মাস শেষ হলো, যে দিদিমণি এই আমার ছাত্র। আচ্ছা, ওটার কন্টিনিউশনই বলি, যদিও আমাদেরই এই প্রশ্নটা অনেকেই করে থাকেন, মানে এত মানুষ রাস্তায় নামলো, কিন্তু হলো কি? বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখেন। আমরা যে অ্যাঙ্গেল দেখি আমরা প্রচন্ড আশাবাদী, আমরা মনে করি যেটা হওয়ার ছিল, যেটা ভবিষ্যতে হওয়ার সেটা হবে। কারণ বিভিন্ন জন বিভিন্ন এক্সপেকটেশন অ্যাঙ্গেল দিয়ে দেখেন যে এটা হলে ভালো হতো, কেউ মনে করে চেয়ার চেঞ্জ হলে ভালো হতো, কেউ মনে করছে যে এটা হলে ভালো হতো, ওটা হতো। আমরা মনে করেছিলাম যে একেবারে মানুষ সজাগ হোক, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুক, এবং যারা অপরাধী মূল ক্রিমিনাল তারা ধরা পড়ুক। একটা পার্টে আমরা একটু হতাশ যে মূল ক্রিমিনাল আমরা এখনো মনে করি যে ধরা পড়েনি। তো এটা থেকে আপনিও একেবারে স্বতঃস্ফূর্ত রাস্তায় নামা মানুষের মধ্যে একদম সাধারণ মানুষ হিসেবে আপনাকে এই সময়ে আমি বলতে চাইছি, পুরো এই 1 বছর 1.5 বছর পর এখন আন্দোলন সম্পর্কে আপনার কি মনে হচ্ছে, মানে কোন জায়গায় দাঁড়িয়ে বা কতটা কি করা যেত? এটা হ্যারল্ড উইলসনের একটা কথা ছিল, 1 week is a long time in politics। 1 সপ্তাহে পলিটিক্সের অনেক কিছু পাল্টায়, কিন্তু এখানে হলো না। 2.5 মাস ধরে আমি দেখেছি, রাস্তা ধরে 2.5 মাস আমি গুনে দেখেছি। আজকে হয় রিক্সাওয়ালারা বেরোচ্ছে, কালকে অন্যরা বেরোচ্ছে, কেউ না কেউ প্রতিবাদের সুরে নেমেছে। একসাথে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা এই ধিক্কার এবং প্রতিবাদ জানিয়েছে, আর তার কেন্দ্র হলো এই গণধর্ষণ। ঠিক আছে, এই সাস্টেইন মুভমেন্ট পাওয়া খুব মুশকিল। নাম্বার 1, প্রত্যেকটি মুভমেন্টই যে সাকসিড করবে, তার জয় হবে, কোনো জায়গায় লেখা নেই। আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলবো যে 1905-এ প্রথম বিস্ফোরণ হলো আমাদের এখানে, যখন চরমপন্থী নরমপন্থীদের মধ্যে ভাগাভাগি হয়ে গেল 1907-এ সুরাট স্টেশন থেকে। সেই থেকে অরবিন্দ, তারপরে আরো অনেক ঘটনা, চাম্পারণে গিয়ে কি বলে গান্ধীজির আলোচনা, তারপরে বরদলিতে সর্দার প্যাটেল, বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হয়েছে। কয়েকটি সফল হয়েছে, কটি অসফল হয়েছে। আরজিকর আন্দোলনটা আপনার, আরজিকর আন্দোলনের খেলার গল্প এখনো শেষ হয়নি। আরজিকরের একটা অধ্যায় হয়েছে, একটা অধ্যায় দেখা গেছে, যে অধ্যায়ে রাজ্য
রাজ্য সরকার তাদের তাস খেলেছে, এবং আমার নিজের ধারণা যে একটা রাজনৈতিক কোনো জায়গায় একটা বোঝাপড়া হয়ে গেছে। কেন সেটিং যেটা বলছে সেটিং, কেন জাস্টিস চন্দ্রচূড়ের কোনো দরকার ছিল না কেসটাকে ওখানে নিয়ে গিয়ে সুমোটো নিয়ে গিয়ে জল ঢেলে ঠান্ডা করা, কোনো দরকার ছিল না, কোনো লাভও হয়নি তাতে। কিন্তু জাস্টিস চন্দ্রচূড় কার ইশারায় করলেন, 1 নম্বর। 2 নম্বর, এখানে যে বারংবার এই করা হচ্ছে, এখানকার সিবিআই যে বারংবার তাদের ধাক্কা এগোতে হচ্ছে, সেই সিবিআই তো অন্য রাজ্যের অন্য ক্ষেত্রে তো ধরতে বললে বেঁধে আনে, এখানে কেন হচ্ছে? এবং প্রত্যেকটা কেসে, শুধু আরজি কর নয়, আমরা যত এখানে একটা ওই ফোসফাস করে, আর তারপরে এরকম করে একটা ঘটনা করে ভদ্রমহিলা থেকে যাবে। তার বিরুদ্ধে তার যে আন্দোলন, যেটা প্রকাশ করা উচিত ছিল, এখনো বোঝা যাচ্ছে না, কারণ রাজনীতির এখনো খেলা শুরু হয়নি, শুধু এসআইআর নিয়ে আপনার কাছে আসবো। মানে এসআইআর, এবং আপনাকে তো মানে একটা একেবারে অদ্যবন্ধ বাঙালির যে জায়গাটা আপনাকে দেখেছি প্রথম থেকে, এবং বাংলা ভাষা নিয়ে অগাধ পাণ্ডিত্য আপনার অন্য সব সাবজেক্টের সঙ্গে সঙ্গে। এসআইআর, বাংলা ভাষা, আমরা প্রথমে একটা আলাদা করে কথা বলবো। বাংলা ভাষা নিয়ে যে একটা ক্রিমিনালাইজেশন হচ্ছে আমরা দেখছি আমাদের ভারতবর্ষের মধ্যেই বিভিন্ন স্টেটে, মানে আদার দেন ওয়েস্ট বেঙ্গল, কেউ পরিযায়ী শ্রমিক যাচ্ছে, তাকে বাংলা ভাষা বলার জন্য তার উপরে অত্যাচার হচ্ছে, এবং তার সঙ্গে ডেথ পর্যন্ত হয়ে যাচ্ছে। এবং তার উল্টো দিকেও সেটাকে ভাষায়, যে বাংলা ভাষাটাকে প্রমোট করার জন্য কলেজ ইউনিভার্সিটি যা করা উচিত, আমাদের মনে হচ্ছে সে, মানে আমার অন্তত মনে হচ্ছে সেই জায়গাটা সঠিকভাবে না করে সেটাকেও একটা পলিটিসাইজ করে একটা প্রচারের জায়গাটা তৈরি করার যে প্রচেষ্টা হচ্ছে, এর সলিউশন কি মনে হচ্ছে আপনার? মানে বাংলা ভাষা তো বলার জন্য, একটা ভাষার জন্য কেউ এরকম অপরাধিত হতে পারে না কোনোভাবেই, তাকে একটা ক্রিমিনালাইজ করা হচ্ছে। এবং তার সঙ্গে আরেকটা রিলেটেড, একটা বাংলা ভাষা বলছে মানে বাংলাদেশি, তাকে একটা বিদেশি তকমা লাগিয়ে, এবং বাংলাদেশি ইটসেলফ হলেও মানে একটা ঘৃণা, একটা আবর্ত একটা তৈরি করা হচ্ছে। এটা নিয়ে আপনার কি মতামত? মানে আগে আমি ওইটুকু শেষ করে নিই যে আন্দোলনটি আরজিকর থেকে শুরু হয়ে চলে গেল এই কসবার কলেজের ধর্ষণ ইত্যাদি, তার আগে সন্দেশখালি, একটা যে মানে দেখাই যাচ্ছে মানুষের মধ্যে একটা চাপা রাগ আছে। কিন্তু মানুষের তো চাকরি করতে হবে, স্কুল কলেজ করতে হবে, কতক্ষণ রাস্তায় বেরিয়ে থাকতে পারবে? এই যে থাকতে পারে না, সেই সুযোগ নিয়ে একটা ভাব দেখানো হচ্ছে যে এভরিথিং ইজ নর্মাল, সব ঠিক হয় কালচার চলছে। এখন এটাকে যদি ইলেকশনে এর কোনো প্রতিফলন দেখানো যেত, তবে জিনিসটার একটা মূল্য থাকবে। কিন্তু সেই ইলেকশনের রাজনীতিতে আজকে আমি ঢুকবো না, আজকে আমি বাংলা নিয়ে যে কথাটা হয়েছে তারই জবাব দিচ্ছি। সর্বপ্রথম বুঝতে হবে সাংস্কৃতিক দ্বন্দ্ব কাকে বলে। ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সংস্কৃতি কাজ করছে, আঞ্চলিক সংস্কৃতি এবং আঞ্চলিক মূল্যবোধ। তার মধ্যে সবচেয়ে দৃঢ় ফারাক বলা যায় বা দ্বন্দ্ব বলা যায় গুজরাট আর বাংলায়। ওখানে জন্মের থেকে শেখা হয় যে উপায়ে হোক টাকা বানাও, আর এখানে মধ্যে জন্মের থেকে শেখানো হয় যে যেরকম করে হোক বা পড়াশোনাটা করো, শিক্ষা অর্জন করো, হ্যাঁ, একটু গান বাজনা, একটু কবিতা শেখো, ইত্যাদি ইত্যাদি। ওখানে টবিতার মধ্যে নেই কেউ পয়সা কি করে বানানো যায় এটা। এই যে দুটো মনোবৃত্তি, এরকম বলা উচিত না, অনেকখানি এরকম শোনাচ্ছে, কিন্তু আমি মানে সোশ্যাল অ্যানথ্রোপোলজি ছাত্র এবং এই হিসেবেই বলছি। তা একটা কম্প্যাটিবিলিটির ব্যাপার আছে, ইনকম্প্যাটিবিলিটির ব্যাপার আছে। এই ইনকম্প্যাটিবিলিটির থেকে তাদের একটা হেয় ভাব আমাদের প্রতি, যে নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে আজ অব্দি পূর্ণমন্ত্রীও যায়নি বাংলার থেকে। 12 বছর ধরে দেখতে হবে 1/3 সিট পাওয়ার পরেও কিন্তু তারা একটা পূর্ণমন্ত্রী দিচ্ছে না। নাম্বার 1, এখানকার যারা ওদের হয়ে দলে হয়ে কাজ করছে তাদের কিরকম যেন সাবঅর্ডিনেট স্টেটাসে, ড্রাইভারদের যেরকম করে ডাকা হয় সেরকম করে তাদের হিন্দিতে তাদের কমান্ড দিচ্ছে এখানে অ্যাটিটিউডটা, যে জন্য মানুষ সহ্য করছে না। মানুষ সব চোখে রাখে, টাকা ফেললে, মিটিং এ ডাকলে, বাসে করে গিয়ে খাবার দাবার দিলে যায়, কিন্তু ভোট দেওয়ার সময় যাকে দেওয়ার তাই দেবে, তাই তো হলো। এদের একটা কালচারাল প্রবলেম আছে উইথ আস, আমাদের একটা কালচারাল প্রবলেম আছে একটু,
যেটাকে আমরা বলবো নেকেড প্রফিটিয়ারি, কমপ্লিট নেকেড প্রফিটিয়ারি। এখন ওদের একটা সাংঘাতিক একটা মানে কি বলবো রেজিস্টার্ড অ্যাচিভমেন্ট আছে। কি জানেন, ইউনাইটেড স্টেটসে যত দোকানদার, যত পেট্রোল পাম্প, যত সবই দেখা যাচ্ছে একটি রাজ্য থেকেই আছে। আর আমি তথ্য দিয়ে প্রমাণ করে বলছি যে 2024-এ আমেরিকান এই যেটাকে আইস বলে ইন্টারনাল সিকিউরিটি, তারা 2014-তে ক্যানাডার বর্ডারে 95,000 ভারতীয়দের আটকেছে। সেই স্ট্যাটিস্টিক্স তারা দিয়ে দেখাচ্ছে 95,000-এর মধ্যে 50% একটি রাজ্য থেকে, 50% একটি রাজ্য, 50% বাকি 35টা রাজ্য থেকে। তো বোঝাই যাচ্ছে যে মানুষ ঠেলা, ঘুষপেটিয়া, ঘুষানো একটা ফাইন আর্টে তারা নিয়ে চলে গেছে। এখন সেই মনোবৃত্তির দিকে আমাদের দিকে দেখছে যে আমরা নাকি ঘুষপেটিয়া কথাটি ব্যবহার হচ্ছে। দ্বিতীয়ত, ওরা দলিত জাতি এবং মুসলমানদের ভেতর থেকে এদের মনোবাদীরা পছন্দ করে না। তাদের ভেতর থেকে, তাদের মানে সাইকোলজিক্যালি এবং জেনেটিক্যালি তাদের একটা ক্রোধ আছে, এবং স্ত্রী জাতির প্রতিও। শুধু ওরা নয়, যেখানে দেখা যাচ্ছে ধর্মভিত্তিক দক্ষিণপন্থী একটি রাজ চলছে, সেখানেই তারা করছে। এই যে জামাত হেরে গেল, জামাত হারলো কিসে? বাংলাদেশের মেয়েদের ভোটে, মহিলাদের ভোটে। মহিলা তো জানে যে জামাত নিয়ে যত বড় বড় কথাই বলুক, জামাত শেষ পর্যন্ত কিন্তু পিতৃতন্ত্রের একেবারে চরম পর্যায়ে নিয়ে যাবে। এখানেও ঠিক তাই হয়েছে। এখানেও একদিকে পিতৃতন্ত্র, একদিকে অ্যান্টি দলিত, একদিকে অ্যান্টি মুসলিম। অ্যান্টি মুসলিমটা ওদের কাছে একটা বিশাল ক্ষোভে দাঁড়িয়ে গেছে। এখানকার ইউনিট বারবার খবর দিচ্ছে যে এখানকার 30% মুসলিম, অ্যাকচুয়ালি 30 নয়, 30-এর একটু কম, 30% মুসলিম মমতাকে ভোট দিচ্ছে বলে আমরা জিততে পারছি না। আমরা কিন্তু জিতেই গেছি। এই 30% মুসলিমটাকে কি করে কাটা যায়, সেই করতে গিয়ে ওদের একটা ন্যারেটিভ তারা তৈরি করছে বছর 10 ধরে। সেই ন্যারেটিভটা হলো, जो बंगाली है वो मुसलमान है, जो मुसलमान है वो बांग्लादेशी है। এই যে একটা ন্যারেটিভ তৈরি করেছে। আমি দেখেছি শিক্ষিত সার্কেল, ব্যাঙ্গালোরে কথা বলতে গিয়ে বলা হয়েছে যে এই তোমাদের যে চারিদিকে বাংলাদেশিরা ঘিরে ধরেছে, হ্যাঁ, তোমাদের এই যে রোহিঙ্গা ধরেছে, আমি কলকাতা শহরে কটা রোহিঙ্গা দেখেছি। রোহিঙ্গার চেহারা কেউ হয় জানে? রোহিঙ্গার চেহারা হয় হচ্ছে মেনুর মতন। কটা হচ্ছে মূলত মুসলিম আমরা দেখেছি লুঙ্গি পুরো ঘুরে বেড়াচ্ছে এখানে। কি বাজে কথা বলতে হবে। হ্যাঁ, ইনফিলট্রেশন হয়েছে, অনুপ্রবেশকারী আছে, কিন্তু সেটা এমন একটা পর্যায়ে নয়। মানে এক কথায় বলতে গেলে ওরা যতখানি আমেরিকায় অনুপ্রবেশ করেছে তার চেয়ে কম। আমি ক্যামেরার সামনে বলছি, অতএব ওরা ওদের চোখে দেখলে হবে না। আর ওরা বাংলা সংস্কৃতিটাকে একদম বোঝে না, বোঝার চেষ্টাও করে না, কারণ সেই স্পর্শকাতরতা নেই। জন্মের থেকে বলা হয়েছে জয় মুনাফা, মাথার পেছনে লেখা থাকে শুভ লাভ। এই দিয়ে যাদের হচ্ছে তাদের তো একটা যেটা বলে কালচারাল সেন্সিটিভিটি নেই। বঙ্কিম দা এই যে টক করে যেভাবে কথা বলে, তারা প্রতিবার তারা চেষ্টা করছে। এই গত বছর যখন একটা অর্ডার ইস্যু করলো যে বাংলাদেশি খুঁজে বার করো, করতে গিয়ে আমাদের পরিযায়ী শ্রমিক যেই গেছে, সে হিন্দু হোক মুসলমান হোক, লুঙ্গি পরলেই হলো। আরে প্রচুর হিন্দু তো লুঙ্গি পরে। এই আচ্ছা, যেই বাংলা ভাষায় কথা বলছে তাকেই ধরে মেরেছে। হ্যাঁ, এটা কিন্তু ধর্ম থেকে তখন তখন একটা আক্রোশে চলে গেছে। লাভটা কি হলো? লাভটা এই হলো যে আমাদের এখানকার ভদ্রমহিলা তিনি তখন দেখাতে পারলেন যে আমি হলাম রক্ষিকা, আমি রক্ষক, আমি বাঁচাবো তোমার। এই পার্টটা আপনি বলতে চাইছেন? এইটাই, এটা হলো এখানেই তাদের বোঝাপড়াটা আছে। রক্ষক ওটা স্যারের আগেই শুরু করলো। আর স্যারের প্রথম দিনেই আমি বলেছিলাম যে এটি একটি বিকৃত মস্তিষ্কের প্রোডাক্ট। ইলেকট্রাল রোল রিভিশন আমিও করেছি। আমিও চিফ ইলেকটরাল অফিসার, মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দুটো ইলেকশন চালিয়েছি, 98 এবং 99। প্রথম 98-তে মমতা ব্যানার্জি তখন দল থেকে বেরিয়ে নতুন একটা দল করলো, তৃণমূল কংগ্রেস, সেই প্রথম আমি চালিয়ে এসেছি। আমি জানি ইন্টেন্সিভ রিভিশন করতে কি লাগে কি লাগে না। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে না ঘাটকা না ঘাটকা, না সিটিজেনশিপ নাই। এখন আমি বলছি এই জ্ঞানেশ কুমার এই লোকটিকে, ভদ্রলোক বলতে আমার কেন লাগে, তাকে বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি সিটিজেনশিপের পেছনে লেগেছেন সবার, সবাইকে বলছেন বাপ ঠাকুরদাদের এই নিয়ে আসুন।
এই 1 কোটির ওপর মতুয়া ভাইরা যারা প্রথম দিন থেকে বলছে আমাদের কাছে কাগজ নেই, তাদের কি করবেন? তারা তো বিজেপিকে ভোট দেয়, তারা তো দুটো এমপি পাঠায়, তাদের ক্ষেত্রে কি করবেন? তাদের ক্ষেত্রে ওর যে বেসিক একটা অ্যান্টি শিডিউল কাস্ট, অ্যান্টি মুসলিম, এইটা ভেতর থেকে বেরিয়ে আসে। এদের এই মানে ওদের ভাষায় যেটা বলে মনুবাদী বা বর্ণ হিন্দুবাদী, যেটা বেরিয়ে আসে। না, সেটাতে আমাদের সব থেকে সমস্যা যে হচ্ছে যে একটা বাংলার যে কালচার, বাংলা তো কালচারের জন্য সারা পৃথিবীতে মানুষ চিনেছে। এবার সেখানে এই কালচারের উপরে কিছুটা আঘাত তো আমরা নিজের চোখে দেখছি। ধরুন 2017 সালে আশিস অভিকন্তব্যের নাম শুনেছিলেন, যে আমাদের স্যার ওই আপনার কোয়েস্ট মলে ঢুকতে গিয়ে ধুতি পরার জন্য আটকে দেওয়া হয়েছিল। তো সেটা বাংলার বুকে আমরা সেটা বাংলার মানুষের জবাব দিতে হবে, কিন্তু ওই জবাব দিতে গেলে কালচারের উপরে আমার মনে হয় একটা পলিটিক্যাল গেমে আমরা কালচারাল ডিস্ট্রাকশন আমার মনে হয় হচ্ছে। সেটা কি করে? ওদের বাংলার কালচার না, ওদের কালচারের উপরই ক্ষোভটা, ওটা ভীষণ ডিস্ট্রাক্ট করা পয়সা বানানোর থেকে। আপনি জানেন কি জানি না, আমি জানি এই যে সারা পৃথিবীতে আজকে হিন্দুদের বিরুদ্ধে একটা আক্রোশ, একটা পরিযায়ী হিন্দুদের বিরুদ্ধে, এনআরআইদের বিরুদ্ধে, তার প্রধান কারণ হলো এরা আমরা ছিলাম সবচেয়ে শান্তিপূর্ণ, সবচেয়ে শিক্ষিত সম্প্রদায় সারা পৃথিবীতে। হঠাৎ এই উগ্র স্বামীনারায়ণ, অক্ষরধাম এই নিয়ে মন্দির যেগুলো করে, যে সই মন্দির, বিশাল মন্দির তৈরি করে, কারণ পুঁজিটাকে তো কোথাও খরচ করতে হবে, আর ওদের পুঁজিটাকে ওখানে যদি ভগবানের নামে দেয়, যে ততখানি পাপ কাটা যায়। হ্যাঁ, আমি বলছি ততখানি পাপ কাটা যায়। এই যে বড় বড় যে মন্দিরগুলো করে আসে, যে লাউড তাদের সেলিব্রেশন, তাতে লোকেরা খেপে যাচ্ছে। মানে ইট ইজ ইন এ ওয়ে দ্য গুজরাটিফিকেশন অফ হিন্দুইজম দ্যাট ইজ কজিং অল দ্য প্রবলেম। একেবারে স্ট্রেট বলছি, যে ওদের ভাবে, ওরা যেভাবে হিন্দুটাকে দেখে, ওই সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। নবরাত্রিতে মাছ মাংস বন্ধ করে দিল। আরে নবরাত্রির আমার কাছে 4 রাত্রিটা, লাস্ট 3 রাত্রিটাই ম্যাটার করে। সেই 3 রাত্রি 1 বছর আগের থেকে ঠিক করে যে কোথায় মাটন রোল বা অন্য কিছু রোল খাবো। কি বলতে এসছে যে কি খাবো না খাবো, এটা ওদের একটা কালচারাল ব্যাপার আছে, নরেন্দ্র মোদীর আছে। আর নরেন্দ্র মোদীর এই যে শিক্ষা প্রতি তার অনীহা বলুন, বা তার একটা ভয়, রাগ, তার তো কারণ আমরা জানি। তার কারণ তো সবাই বুঝতে পারছে যে কেন তার রাগ, যে তার নিজের শিক্ষার ব্যাপারে তো অনেক রকমের প্রশ্ন আমরা তুলেছি, যে তিনি যদি আজকে দেখাতে পারেন যে কি পাস করেছেন, সত্যি সত্যি মনে প্রাণ থেকে, দূর থেকে নয়, মন প্রাণ থেকে দেখাতে পারেন যে আমি এমএ ওখান থেকে পাস করেছি, তা আমি ওর 5টা বন্ধু যারা ওর সাথে এমএ পাস করেছে তাদের কাছে গিয়ে আমরা একটা শর্ট ফিল্ম করে নেবো। নেই তো, 5টা মাস্টারমশাইয়ের কাছে গিয়ে এই যে একটা অশিক্ষিত, অসাংস্কৃতিক, সংস্কৃতি বিরোধী একটা যে তাদের মনোভাব, সেটা পদে পদে বাধা দিচ্ছে বাংলার মানুষ, তামিলনাড়ুর মানুষ এবং কেরলের মানুষ। অন্যান্যরা কিছুখানি গ্রহণ করে নিয়েছে। এই 3টার উপর ওদের সবচেয়ে বেশি রাগ, তার মধ্যে বাংলার সবচেয়ে বেশি। না, সেটা তাহলে ফাইটটা কোথায়? পলিটিক্যাল ফাইট করতে গিয়ে এবার আমরা চলে আসছি সেই পলিটিক্যাল ট্র্যাপে। ফাইট করতে গিয়ে এখন একমাত্র ফোর্স দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তাদের মধ্যে আবার অনেকের অপলাও বলতে পারে না, বাংলায় অপরাযুক্ত কথাও বলতে পারে না তারা, কিন্তু তারা এখন আমাদের সংস্কৃতির বাহক হয়ে দাঁড়িয়ে। তাহলে সঠিক ডাইরেকশনে যাচ্ছে কি? সঠিক ডাইরেকশনে মানুষ তার নিজের ক্ষমতা বুঝে নিয়ে তাদের নামতে হবে, কিন্তু নেবেই। সবকটা এক্সপেরিমেন্ট আমাদের সাকসেসফুল হয়নি। আমি দিল্লিতে থাকাকালীন আমি রামলীলা ময়দানের ওই বাবা আন্না হাজারে এবং তার যারাদের অ্যাজিটেশন দেখেছি, প্রচন্ড ভালো লেগেছে। তখন আমার মনে হলো যে চাকরি ছেড়ে দিই, কি আমি ওদের সাথে যাই। কিন্তু যাই হোক, তার থেকে কি তৈরি হলো? তার থেকে তৈরি হলো আপ। হ্যাঁ, না, আন্না হাজারের যদি একটা পলিটিক্যাল ভিউ দেখেন, আমরা অন্তত যতটুকু নলেজ আছে, উনি তো একটা স্পেসিফিক কয়েকটা ব্যাপারেই আওয়াজ তুলেছিলেন। এখন তো হাজার সমস্যায় তিনি এখন আমার মনে হয় আওয়াজ তোলেন। তার ওটা পুরোটাই গটআপ, তার পুরোটাই গটআপ। আমি গটআপ লিখিত প্রমাণ করে দেবো, চোখের সামনে দেখেছি। আমি তখন দিল্লিতে প্রাইম মিনিস্টারের কাছে রিপোর্ট করছি পার ডে, আমি জানি কি হয়েছে ঘটনাটা। আমি এই প্রয়েক্টে আসছি যে আপকে তখন আমরা প্রচন্ড উৎসাহ পেয়েছিলাম, সবাই তখন গান্ধী টুপি পরে, নতুন করে ফ্ল্যাগ নিয়ে, নতুন দল, আমাদের দল বলে এই করা। সে আপকে চোখের সামনে দেখলাম 10 বছরে কিরকম বিকৃত হয়ে গেল। আচ্ছা, ওই পার্ট দিয়ে আমরা আবার সেই ফিরে আসছি আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল। আপনার মনে হয় যে আপনি তো সমস্ত রাজনীতি
একেবারে কাছ থেকে দেখেছেন। আপনার থেকে কাছে দেখা মানুষ হয়তো খুব কম আছে, কারণ একেবারে নেতাদের নেতার একটা জায়গা থাকে সমস্ত বিল প্রতি, সমস্ত পলিসির জায়গা থেকে। তো সেই জায়গায় আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আমরা মনে করছি ঠিক চলছে না, একেবারে পরিষ্কার। আমি অন্তত যেটা আমার যে ধারণা সেই জায়গা থেকে শিক্ষার জায়গাটায় স্কুলগুলো বন্ধ হচ্ছে, কিছু কিছু জায়গায় আপনার পড়াশোনার মান কমছে, একেবারে টিচাররা কদিন আগে এই রাস্তায় ছিল, হ্যাঁ আপনারা জানেন, যে আপনি জানেন। তো এই পার্টগুলো নিয়ে আপনার বিকল্প পলিটিক্স বলুন, বিকল্প পলিসি বলুন, বিকল্প অপটিক্স বলুন, পশ্চিমবঙ্গের জন্য আপনার এই মুহূর্তে কি মনে হচ্ছে? পশ্চিমবঙ্গে যতক্ষণ না শিক্ষিত শ্রেণী বেরিয়েছে নিজেদের দল করছে, একসময় যেরকম করেছিল সুভাষ বোস, শরৎচন্দ্র, এরা উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত দল থেকে বেরিয়েছে, রাজনীতি করেছে। চিত্তরঞ্জন বোস ব্যারিস্ট্রি ছেড়ে রাজনীতিতে নেমেছে। এই যে একটা স্পৃহা ছিল, এই যে একটা তরফ ছিল, ওরকম একটা কিছু না ফিরে আসলে, আমি ডক্টর কুণাল সরকারকে অনেকবার বলেছি, দেখতে আমার থেকে অনেক বয়সে ছোট, আমরা তোমার বয়স আছে তুমি না বলো, বা ওরকম টাইপের শিক্ষিত লোক যদি মাঠে না নামলে কোথায় কাদার মধ্যে দিয়ে যেতে হবে সেটা আমি বলে দিতে পারবো, কারণ আমি পারলাম না সেই কাদার মধ্যে দিয়ে যেতে, কাদা মাঠের মধ্যে দিয়ে। ওরা যদি তাদের মধ্যে অত দম থাকে তারা পারবে। অতএব দের ইজ দ্য স্কোপ ফর অল্টারনেটিভ, কিন্তু সেই অল্টারনেটিভটা কিছুতেই তৈরি করা যাচ্ছে না। মানে আপনি বলছেন একেবারে সমস্ত মানে রাজনৈতিক ব্যানারের পাশে দাঁড়িয়ে এবারও আমি ইলেকশনে বারংবার সব জায়গায় এক কথা বলছি যে পার্টির কালারটা দেখবেন না, মানুষটিকে দেখুন। আমি সব জায়গায় একই কথা বলছি যে কে তৃণমূল কে বিজেপি না দেখে আপনি মানুষকে দেখুন। প্রথম কথা, বিজেপি নো এন্ট্রি, মানে তারা ঢুকলে এখানে সাংঘাতিক উল্টোপাল্টা হয়ে যাবে। মানে আমাদের 200-250 বছরকার যে নবজাগরণ থেকে আরম্ভ করে যে মূল্যবোধ এসছে সব কটাকেই তারা উল্টাবে, তাদের পিতৃতন্ত্র এই দিয়ে। কিন্তু যিনি তাদেরকে আটকাচ্ছেন, দ্য কিউর ইজ ওয়ার্স দেন দি ডিজিজ, এরকম একটা পজিশনে পড়ে গেছে। অতএব একটা মিডল ওয়ে বার করার উপায় হচ্ছে, যদি এবার যে এই ইলেকশনে যদি এই যে এত লোকের এত রাগ, তারা যদি পার্সেন্ট সেন্ট্রিক ভোট দেয়, জিনিসটা আমাকে বলা হয়েছে আমি কাল্পনিক, হতে পারে, কিন্তু আমরা তো আশা ছাড়তে পারি না যে একজন ব্যক্তিও যদি দাঁড়ায়, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত লোক হলে কেউ যদি দাঁড়ায় ইন্ডিপেন্ডেন্ট হিসেবে, তার দিকে যদি মানুষ ঝোঁকে। আমি তো 77 ইলেকশনটা দেখলাম, 77 যখন সবাই এমার্জেন্সি ছিল, আমি তখন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ছিলাম ইন্দিরা গান্ধীর ইলেকশনটা। তাতে তো যাকে দাঁড় করেছে সে দিতে বেরিয়ে গেছে। মানুষের হাওয়া যদি পেছনে থাকে, সবাই দিতে বেরিয়ে গেছে। আপনার মনে হয় সেটা এই মুহূর্তে আছে? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই ভদ্রমহিলা এমন ভাবে এর ফায়দা উঠিয়ে নিয়েছে, আর এরা এমন বোকা বোকা স্ট্রোক খেলছে, একটা হোয়াইট বল, একটা লুজ বল, একটা নো বল এই করে যাচ্ছে, এটা তো ছক্কায় ফেলছে। জেনে শুনে যদি লোকে বারবার হোয়াইট বল লুজ বল করে, তো যা হওয়ার তাই হচ্ছে। ওর দিনে দিনে ওর স্ট্রেংথ বাড়ছে। কিন্তু মনে রাখতে হবে যে কলকাতা শহরতলি ওগুলোর পার্শ্ববর্তী মিলিয়ে 20 থেকে 30 লক্ষ লোক কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তারা রাতারাতি সব ভুলে যায়নি। অতএব ভালো ক্যান্ডিডেট থাকলে বেরিয়ে আসতে পারে, অন্তত কলকাতা শহরতলির ব্যাপারটা আমি বলতে পারবো। হ্যাঁ, এখন অনেক রকমের কাউন্টার ক্যাম্পেইন করতে হবে। যে একটা ক্যাম্পেইন হচ্ছে যে মোদিজি চলে গেলে ফ্রি রেশনটা উঠে যাবে। কে বলেছে চলে যাবে? ওটা কি মোদিজির পৈতৃক বাড়ির থেকে আসছে নাকি? ইনি চলে গেলে লক্ষ্মীর ভান্ডার চলে যাবে, কে বলেছে চলে যাবে? একটা কোনো স্কিম চালু হলে সেটাকে শিক্ষা সাথী বা স্বাস্থ্য সাথী উঠে যাবে, এটা তো সরকার দিচ্ছে, এটা তো পলিটিক্যাল পার্টি, সরকার থেকে এটা বোঝাতে হবে, মানুষ, সাধারণ মানুষকে বোঝাতে হবে যে যেগুলো করেছে, ভালো কাজ করে থাকলে ভালো করেছে, কিন্তু সবকটাই সরকারি রাজকোষ থেকে। অতএব এই স্কিমগুলো থাকবে। ইনি চলে গেলেই যে লক্ষ্মীর ভান্ডার উঠে যাবে বা কন্যাশ্রী উঠে যাবে তার কোনো এই নেই, সবকটা থাকবে। এই গ্যারান্টিটা মানুষকে যদি দেওয়া যায়, মানুষকে যদি বল দিয়ে বলা হয় যে তোমরা যে কোনো একজনকে সিলেক্ট করো বাই ওয়ার্ড অফ মাউথ, 14ই যেটা রাত দখল, সেটা ওয়ার্ড অফ মাউথে, সোশ্যাল মিডিয়াতে হয়েছে। এবং আপনি বলছেন যে একটা শিক্ষিত মানুষ দেখে, মানুষ দেখে একটু পলিটিক্যাল সিস্টেমের একটা বিরাট অংশ কিন্তু সবসময় পলিটিক্যাল বেনিফিশিয়ারি থাকবে। তার আমি বলছি না যে আমি এক্সপেক্ট করছি 230 থেকে 25 থেকে মমতা ব্যানার্জি চলে আসবে 125-এ, সেসব নয়। আমি বলছি যে একটা লার্জ সেগমেন্ট যদি থাকে,
অফ ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড ভোটস, তারা প্রেশারটা দিতে পারবে। আজকে বিজেপি ইজ কম্প্রোমাইজড, বিজেপি এজ অ্যান অপোজিশন ইজ কম্প্রোমাইজড। তাদেরকেও পছন্দ করছে না, কোনো অ্যাজিটেশনে তারা ঢুকলে বলে যান মশাই এখান থেকে যান, সব বোঝা আছে। এই যে একটা ইমেজ করে বসে আছে, ইট ইজ নট দ্য রিয়েল অপোজিশন। খুব দুঃখের ব্যাপার। অটল বিহারীর মতন যদি বুকের ছাতি বড় থাকতো সেইভাবে, দক্ষিণপন্থী থাকবে না কেন? আমি দক্ষিণপন্থী নই, কিন্তু আমি আমার সেই উদারতাটা আছে যে দক্ষিণপন্থী থাক, তারা তাদের গলা বলুক, তাদের আওয়াজ বলুক, কিন্তু সেটা বড় কথা না। এখন যেটা দাঁড়াচ্ছে, উই হ্যাভ আ কম্প্রোমাইজড অপোজিশন, উই হ্যাভ আ গট আপ সেট আপ সেন্টার। একটার পর একটা ইস্যু, সব কটার একটাই পালকে হাওয়া দিচ্ছে, ঘটনার চক্রে। কিন্তু 2 মাস পরে কি দাঁড়াবে আমরা বলতে পারবো না। এটা একটা পার্ট। আরেকটা এর আলাদা সাইড পার্ট, যেমন এডুকেটেড মানুষগুলো আসলে ডেভেলপ হতে পারে, একটা অনেকেই বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি। কিন্তু একটা ব্যাক সাইড আছে, যেটা করাপশন ধরুন যারা করছে, সেটা তো লেভেল আমি মানে সরাসরি বলতে আমার দ্বিধাবোধ নেই, মানে এটা তো আমলারা জড়িত থাকে ভীষণভাবে। এবং ধরুন আমি আমার ব্যক্তিগত লেভেলে, আমি যে পলিটিক্স সম্পর্কে জিরো নলেজ, কোনো ছাত্র দলের সঙ্গে কখনোই জড়িত ছিলাম না, কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না, কিন্তু আমি যেভাবে দেখতাম আর কি, যে ধরুন আমার কোনো বিপদ হলো, আমি পুলিশের কাছে যাব, পুলিশ কিছু না কিছু আমাকে হেল্প করবে। কিন্তু এই 1.5 বছর পর আমার মনে হচ্ছে যে আরো হেল্পের থেকে বেশি সামটাইমস ক্ষতি করে দিচ্ছে। সেই জায়গা থেকে আমার ধরুন 12-13টা এফআইআর আমার নামে, দেবাশিস হালদারের নামে 8-10টা এফআইআর, এরকম মানে যারা একটা প্রতিবাদের জায়গায় গিয়েছে। আমার নামে এরা দক্ষিণপন্থীরা কেস করেছে কোথায়? ওই হাসান বলে একটা জায়গা আছে ওই কর্ণাটকে, সেখান থেকে সমন গুলো আছে। এই যে সিস্টেম ধরুন, এটা তো সিস্টেমটা তো আপনারা তো আমরাই চালাচ্ছেন, মানে এডুকেটেড মানুষরাই চালাচ্ছেন এখানে, কিন্তু কেউ একেবারে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মানুষ এই সিস্টেমটা চালাচ্ছেন না। তাহলে মানে এই জায়গাটা কিভাবে রিফর্ম করা যাবে, যে এই জায়গাতে মানুষ বিশ্বাসটা তৈরি করবে? একটা পলিটিসাইজেশন অফ পুলিশ অ্যান্ড ব্যুরোক্রেসি হয়েছে, আর এটা হয়েছে বেশ প্রায় 20 বছর ধরে চোখের সামনে থেকে। এবং জুডিশিয়ারির যে ভূমিকা, জুডিশিয়ারির এই কালকে ধরা গেছে 11,000 জুডিশিয়াল অফিসারের এগেইনস্টে করাপশন চার্জেস, আমি দিয়েছি আমার টুইটারে। এই যে একসাথে সিস্টেমটাকে পচিয়ে দেওয়া, যে আমরা যে একটা গণতান্ত্রিক দুর্গ বলুন, প্রাচীর বলুন, সেই নিয়ে তৈরি করছে, সেগুলোকে উড়িয়ে দিয়ে প্রত্যেকটা স্তম্ভকে ধরে ধরে উড়িয়েছে কি এমন ভালো ভালো অফিসার নিয়েছে, আমি অবাক হয়ে গেছি। আর তুমি এত ভালো অফিসার, তুমি গিয়ে দাঁড়িয়ে থেকে সিএজির অবক্ষয় দেখলে? বলে অবক্ষয় আমি তো ঠিক বুঝতে পারছি না। আমরা বোঝাই, ঠিক আছে, তোমার সাথে আমার আর কথা বলে কোনো লাভ নেই। এইভাবে প্রত্যেকটা ইনস্টিটিউশনটাকে নষ্ট করেছে। ইনি একা নয়, সব জায়গায়। আর এখানে যেটা দাঁড়িয়েছে, পুলিশ একেবারেই একতরফা। আমি ওনাকে তখনও বলেছি যে আপনি কিচ্ছু মনে করবেন না, এদের লাঠি আপনি বেশ খেয়েছেন, আবার যেদিন যাবেন আবার খেতে হবে। আজকে ওদের সেলুট দেখে গলে পড়ার কোনো কারণ নেই। এরা একটা জাত, আবার খেতে হবে। হ্যাঁ, তো এইটা উনিও বোঝেন কি যতক্ষণ আমি অ্যালসেশনকে কন্ট্রোলে রাখবো ততক্ষণ অ্যালসেশন এইভাবে থাকবে। কিন্তু বাংলার মানুষ শিকার। আমি আমার থানাতে যদি ফোন করে বলি আমি কি হয়েছে বলুন, কি হলো, চলে আসুন কালকে সকালবেলা দেখা যাবে। কি রে বাবা, এক সময়ের হ্যাঁ সবাই জানে। 20টা থানা আমি ডাব করে বলছি, আমার গাড়িটা ধাক্কা খেলো, একটা ধাক্কা মারলো, পেছনটা তুবড়ে দিল। আমি ওটা নিয়ে কসবা থানায়, আমি তখন এমপি, গিয়ে দিলাম। ড্রাইভার এখানে ওখানে ঘোরাঘুরি, 8 ঘন্টা পরে আমি তারপর কার্ডটা ছাড়লাম। কার্ডটা যার কাছে দিলাম, সে কার্ডটা এরকম উল্টে দিয়ে বললো দাঁড়ান না, লাইনে দাঁড়ান না, পরে কথা বলছি। তাহলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্টে দাঁড়িয়ে আছে, আমি চাইছি আপনি ছবিটা তুলুন। আমার কাজ আমি বুঝি। এখান থেকে যদি একটা অর্ধশিক্ষিত ক্লাস 5 পাস করা তৃণমূলের লোকাল তোলাবাজ আসতো, ওরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সেলুট করতো। আবার বলছি, ওই তোলাবাজ যদি আসতো যে ওইখানে কসবা থানাতে, ওই দাঁড়িয়ে সবাই সেলুট করতো। সিস্টেমটা কিভাবে বিকৃতকরণ করা হচ্ছে না, বিশ্বাস করা যায় না। না, এটা তো আমরা দেখছিও, এটা আমরা খুব দেখছি, কিন্তু আমাদের সংশয় হচ্ছে, আমার অন্তত একজন
কম বয়সী একজন যুবক বলুন, আমার তো মানে অনেক স্বপ্ন নিয়ে পথ চলা। তো এটার মানে সলিউশনটা কি এক্সাক্ট? সলিউশন মানুষের জাগরণ, সলিউশন আপনাদের বানাতে হবে। শুনুন, আমি বারংবার বলেছি যে মাও তসে-তুংয়ের একটা কথা ছিল, এই দুনিয়া আমাদেরও তোমাদেরও, অবশেষে তোমাদেরই। সেটা মনে রাখতে হবে যে আমরা তো হেঁটে যাচ্ছি, আমরা আমাদের মতন এই সব শক্তিগুলোর এগেইনস্টে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারলাম না। আমরা চোখের সামনে দেখলাম অর্থনৈতিক স্রোত, তার সাথে সাথে একটা রাজনীতি, একটা অপসংস্কৃতি নিয়ে ঢেউয়ের মতো সুনামির মতন আমাদের উড়িয়ে দিল। আমরা দাঁড়াতে পারলাম না, রাগ করলাম, ফোঁসফাঁস করলাম। কিন্তু দাঁড়াতে গেলে যে প্রজন্ম, সেই প্রজন্ম কিন্তু এই দুঃখের মধ্যে বড় হবে। কারণ আমরা যে প্রজন্মতে বড় হয়েছি, সেই প্রজন্মটি আমাদের বাপ ঠাকুরদা দ্বারা স্বাধীনতার পরে ফ্রি কুপনে দিয়ে দিয়েছিল স্বাধীনতা। আমার বাবা ফ্রি কুপনে স্বাধীনতাটা দিয়ে চলে গেলেন। ওই ফ্রি কুপনের মূল্য আজকে দিতে হচ্ছে আমাদের, সেই স্বাধীনতা ফিরা। এখন হচ্ছে কোনো রকমে আমাদের মূল্যবোধ, আমাদের মানবিক বোধ, আমাদের মানবাধিকার, আমাদের সুস্থ প্রশাসন, এগুলোকে ফিরিয়ে আনার একটা প্রচন্ড চেষ্টা করতে হবে। কিন্তু আমরা পারবো না, আমাদের বয়স হয়ে গেছে, আমরা বুঝতে পারছি সিস্টেমটা কোন দিকে যাচ্ছে। কিন্তু এই চাহিদাটা যদি থাকে, এই প্রেরণাটা যদি থাকে, এই ভেতর থেকে যদি ক্ষোভটা থাকে, রাগটা থাকে, পরের প্রজন্ম করে দেখাবে। না, মোটামুটি অনেকটাই কথা হলো। আমরা পারবো, আমরা বলতে পারি যে আমরা সেই আশা রাখি, আমরা সেই আশাটা রাখি, এবং আপনারা আমাদের প্রদর্শক বলতে পারেন হয়ে থাকবেন, আমরা এই আশাটা রাখছি। এবং পুরো আলোচনা আজকের যেটা আমরা করলাম, যেটা যদি আমরা বলি, স্যার কিছুক্ষণ সময় দিলেন আমাদের, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমাদেরকে আশা নিয়ে রাখতে হবে, সাধারণ মানুষের যে রাগ ক্ষোভ সেগুলোকে অ্যাকুমুলেট করতে হবে, এবং পলিটিক্সেও যে পলিউশন বলতে পারেন সেটা দূরীকরণে আমাদেরকেই সচেষ্ট হতে হবে। ওই শুধুমাত্র অন্যের দায়িত্বে আমাদের ছেড়ে দিয়ে চললে হবে না, আমাদেরকে আমাদের মতো করে এগোতে হবে। এবং আমরা এগোবো, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এগোবে সমস্ত সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় আমাদের চোখ থাকবে, এবং আমরা চেষ্টা করব সেগুলো কিভাবে উন্নতি করা যায়। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আপনার যত জ্ঞান আর কি তার এক ফোঁটা আমরা পেলাম। আবার আমরা আশা রাখি কোনো আরেকদিন আমরা বসবো আর অনেক আলোচনা। আজকের এপিসোড এখানেই শেষ হলো। পরবর্তী এপিসোডের জন্য আপনারা চোখ রাখুন, দেখবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমরা চেষ্টা করবো এরকম এপিসোড নিয়ে অনেক জ্ঞানের কথা আলোচনা আমরা করতে থাকবো।